আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এমনিতেও এক বিশেষ দিন গেল, আমরা সবাই তার সাক্ষী ছিলাম। সকালবেলা ভয়াবহ ভূমিকম্প, যদিও অল্প সময়ের জন্য, যদি আরেকটু সময় বেশি হতো তাহলে হইতে পারতো যে এক এক বিভীষিকাময় দিন, তাই না? তো আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছেন। তো যারা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত করব। তো সব সংখ্যা কাটিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সাম্য অবস্থায় ফিরে আনুক, পড়াশোনা আবার আমরা ফিরে আসতে হবে। তো আজকে আমাদের টপিক তোমরা আগে জানো যে আজকে হাইড্রোজেন বর্ণালী আমরা A to Z সবগুলো পড়ব। তাই আমরা একটু ওয়েট করব, 1 মিনিট সময় নিব যেন সবাই যুক্ত হতে পারে লাইভে, এবং পাশাপাশি এটা তোমরা তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার সাথে শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই সবার সাথে শেয়ার করে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও তোমরা ক্লিয়ার দেখতেছো কিনা, সাউন্ড শুনতে পাও কিনা পুরোপুরি ক্লিয়ার, এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। সব শুনেছি। সবাই একটু কমেন্টে জানাও যে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, ভিডিও একদম ক্লিয়ার কিনা।
আচ্ছা, সব ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা আসো ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের টপিক হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। জানো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এটার সাথে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসতেছে, রেগুলার বেসিসে আসতেছে, প্রতি বছরই আসতেছে। এমসিকিউ যেভাবে আসতেছে, পাশাপাশি তোমার অনুধাবন, সৃজনশীল সব জায়গায় কিন্তু আসতেছে, যে কারণে এটা খুব গুরুত্বের সাথে আমরা দেখব। তবে আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এটা ফলো করো, আজকের ক্লাসটা করলে যত ধরনের সমস্যা তোমার আছে হাইড্রোজেন বর্ণালীর ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে। একেবারে এইচএসসি পর্যন্ত একাডেমিকের যত পরীক্ষা তোমার সামনে থাকবে এবং যতগুলা পরীক্ষা বলতে যা আছে সব জায়গায় তুমি পারবে ইনশাআল্লাহ। এইভাবে আজকে আমরা লেকচারটা শুরু করতেছি। দেখো, আমরা প্রথমেই যদি দেখি যে হাইড্রোজেন বর্ণালীর একেবারে ফার্স্টে বেশ কিছু প্রশ্ন এখানে আছে, দেখবা। হাইড্রোজেন বর্ণালী কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এই যে বরিশাল বোর্ডে 23-এ আসছিল, একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অনেক রেখা দেখা যায় কেন? খেয়াল করো, এই যে এই প্রশ্নগুলো, এটা একেবারে বেসিক প্রশ্ন যেগুলো খুবই ইম্পর্টেন্ট। একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখার সৃষ্টি হয়, ঢাকা বোর্ড 2023-এ আসছিল। এছাড়া সৃজনশীলের মধ্যে আরও দেখো, রাজশাহী বোর্ড 2023-এ আসছিল হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, তাই না? দেখা যাচ্ছে তো সৃজনশীলটা? দেখো এখানে কি বলতেছে, বোর তত্ত্বানুসারে উদ্দীপকের বর্ণালী কিন্তু হাইড্রোজেনের, কারণ বোর হাইড্রোজেন নিয়ে গবেষণা করছিলেন। বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো, মানে কিভাবে এই বর্ণালী সৃষ্টি হলো। উদ্দীপকের চিত্রে বহু সংখ্যক রেখা সৃষ্টির কারণ বিশ্লেষণ করো। একই উদ্দীপক ছিল যশোর বোর্ড 2019-এ। আমি কোনো ম্যাথে এখনো যাই নাই, জাস্ট হাইড্রোজেন বর্ণালী কিভাবে হয় তুমি চিন্তা করে দেখো যে এটা কতভাবে আসছে। তাহলে তুমি যদি এই প্রশ্ন ফেস করো তুমি কি লিখবা? তাই ফার্স্টে আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি হাইড্রোজেন বর্ণালী জিনিসটা কি। তা আসো আমরা বই মিলিয়ে এবং প্রশ্ন সব কিছু মিলে আমরা পড়াটা শুরু করি। দেখো হাইড্রোজেন বর্ণালী কি সেটা যদি আমরা যাই বইয়ে, প্রত্যেকটা বই আমরাই লেখা পাবো যে একটি কাঁচ নলে নিম্ন চাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভিতরে উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করা হলে, যেটাকে বলা হয় ক্ষরণ নল বা ডিসচার্জ টিউব। এখন তোমার কি ধারণা আছে যে ডিসচার্জ টিউব মানে কি? কোনো আইডিয়া? ক্ষরণ নল বা ডিসচার্জ টিউবের ভিতরে হাইড্রোজেনের বর্ণালীকে দেখা হয়, কোনো ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষার মাধ্যমে দেখা যাবে না। তো তোমরা আমাকে কেউ বলতে পারবা যে হাইড্রোজেন বর্ণালীর জন্য যে ডিসচার্জ টিউব, এটার মানেটা কি আসলে? যারা যারা আছো সবাই শেয়ার করে দাও, সবাই যেন শেয়ার হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিল সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে নিম্নচাপে রাখা বা হাইড্রোজেন বর্ণালী যে বিষয়টা, দেখো অনেকটা এরকম। হ্যাঁ, খেয়াল করো, এই যে আমাদের ডিসচার্জ টিউবটা, এই টিউবটা থেকে দেখো হাইড্রোজেনের বর্ণালীটা বের হচ্ছে পিঙ্ক কালারের। তা এই ভিতরের এই ছোট্ট সূক্ষ্ম জিনিসটা অ্যাকচুয়ালি যে এখানে দেখো, এখানে ধরো ক্যাথোড, এখানে ধরো অ্যানোড। এই যে আমার কাছের টিউবটা, এখানে হাইড্রোজেন গ্যাস ভরা, হাইড্রোজেন ডিসচার্জ টিউব। এখানে অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, এখানে অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। 10,000 ভোল্টের নিচে তো হবেই না, আরও বেশি ভোল্ট ইউজ করা হয়, এত হাই এনার্জি ইউজ করা হয়। তো এই বর্ণালী দেখার জন্য, কারণ হাইড্রোজেন কোনো মানে সলিড ম্যাটার না যাকে আমি শিখার মধ্যে ধরে আমি ফ্লেমে ধরতে পারবো। এটা গ্যাসিয়াস ফর্মে থাকে এবং এটা খুব রেয়ার, যে কারণে গ্যাসেস ফর্মেই আমাকে তার বর্ণালীকে দেখতে হবে, এই জন্য ডিসচার্জ টিউবটা নেওয়া। এবং এটাকে ডিসচার্জ টিউব বলা হয়। তোমরা অ্যানোড ক্যাথোডে দেখছো না যে ধরো এভাবে থাকে না, যে এখানে আমার ক্যাথোড থাকে, এখানে অ্যানোড থাকে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে ক্যাটায়ন চলে যায় কোথায়? ক্যাথোডের দিকে। ক্লোরাইড চলে যায় কোথায়? অ্যানোড দিকে। গিয়ে কি হয়? ডিসচার্জ হয়, সোডিয়াম গিয়ে জমে,
এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। কি হচ্ছে এটা? ডিসচার্জ হচ্ছে। তার মানে এটা একটা ডিসচার্জ টিউব, বলতেছে যে আমার এখানে কি হচ্ছে ঘটনাটা, আমি যে হাইড্রোজেন গ্যাসটা নিব সেটা ডিসচার্জ হবে এই অ্যানোড আর ক্যাথোডে, তখন সে উত্তেজিত হয়ে বর্ণালী ছাড়বে। সেই বর্ণালীটা আমরা যদি প্রিজমের স্লিট দিয়ে প্রবেশ করিয়ে প্রিজমে যদি দেখি, তখন প্রিজমের রেখাগুলো কি হবে? স্প্লিট হবে, বিভিন্ন কালারের রেখা আমরা পাচ্ছি। ভিজিবল রেঞ্জ যেহেতু চোখে পড়ে ওটা আমরা আগে পাবো। এখন কেন এইভাবে নিতে হয় নিম্নচাপে? কারণ দেখো আমার এই ডিসচার্জ টিউবের মধ্যে মূলত হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় কেন? এখানে ইলেকট্রন এখান দিয়ে ফ্লো হবে, ক্যাথোড রশ্মি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ওই রশ্মিটাই হাইড্রোজেনকে উত্তেজিত করবে। যদি এখানে অন্যান্য গ্যাস থাকে লাইক এয়ার, যেখানে নাইট্রোজেন থাকে 78%, তোমার অক্সিজেন থাকে 21%, যদি এই এয়ার ভিতরে থেকে থাকে তাহলে ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রন যে যাচ্ছে, যাওয়ার পথে এটা একটা রেসিস্টেন্স তৈরি করবে, মানে হাইড্রোজেনকে উত্তেজিত না করে দেখা গেছে নাইট্রোজেন এটা বাধা তৈরি করবে, স্পার্ক তৈরি করবে। তো যেখানে এই নাইট্রোজেন আর অক্সিজেন থাকবে সেখানে হাইড্রোজেনের বর্ণালী পাওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। সেই কারণেই নিম্নচাপে রাখা হয় কেন? যেন ওই ভিতরে কোনো এয়ার না থাকে, তাকে বের করা হয় সাকশন পাম্প দিয়ে। একেবারে জিরো তারও হবে না, এখানে হাইড্রোজেন গ্যাস থাকবে, ফলে নিম্নচাপ তৈরি করা হয় কেন? যাতে কোনো রেসিস্টেন্স বা বাধা তৈরি না হয় ইলেকট্রন যাওয়ার পথে, ক্যাথোড থেকে অ্যানোডে যাওয়ার পথে, ফলে সে হাইড্রোজেনকে উত্তেজিত করতে পারবে, মাঝখানে কোনো এয়ার যেন না থাকে, এই জন্য নিম্নচাপে নেওয়া হয়। উচ্চ শক্তির ভোল্টেজ দেওয়া হয় কারণ হাইড্রোজেনকে ভেঙে অণু মলিকুলার ফর্ম থেকে ভেঙে অ্যাটমিক ফর্মে নিতে হবে। এটা তো অনেক শক্তির ব্যাপার, একটা অণুকে ভেঙে তুমি অ্যাটমিক ফর্মে নিবা, এটা অনেক শক্তির প্রয়োজন, যে কারণে এই জিনিসটা করা হয়। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো তাহলে এই স্লিট কেন? একটা তলের আলো শুধু যেন ঢুকতে পারে, একটা তলের আলো, এবং প্রিজম দিয়ে প্রতিসরিত হয়ে বিভিন্ন বর্ণালীগুলো আমরা পাচ্ছি। তাহলে এইভাবে হাইড্রোজেন বর্ণালী আমরা পাবো। এখানে বর্ণনাগুলো তোমরা জানো, কি কি এখানে কথাগুলো আছে সেটা তোমরা জানো। তারপরে দেখো আমরা যেমন এখানে ফ্লেম টেস্ট করার জন্য যেমন এখানে আনতাম শিখা পরীক্ষা, একটা মৌলকে আনতাম, কিন্তু এখানে সেটা করা যাবে না। কেন? কারণ হচ্ছে যে স্যার এইখানে আমরা গ্যাস আকারে আনতে পারতেছি না, গ্যাসকে এখানে আনা যাচ্ছে না। তো এই ধরো আমি যদি একটা ডায়াগ্রাম আকারে দেখাই, একটা ডায়াগ্রাম হিসেবে দেখো তোমরা, হ্যাঁ জাস্ট একটা ডায়াগ্রাম হিসেবে দেখো। আচ্ছা সব ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। যা যা দেখতেছো মনোযোগ দিয়ে দেখো এবং শেয়ার করো সাথে সাথে। ওকে, খেয়াল করো এই যে তুমি হাইড্রোজেন দেখো, এটা হচ্ছে ক্যাথোড, ধরো এখানে নেগেটিভের সাথে কানেক্টেড, এটা হচ্ছে অ্যানোড পজিটিভের সাথে কানেক্টেড। এখানে আমার এই যে তোমার এই ক্যাথোড মানে এখানে নেগেটিভ ইলেকট্রন, প্রচুর পরিমাণ ইলেকট্রন, এখানে পজিটিভ, এটা হলো হাইড্রোজেন মলিকুল। তো হাইড্রোজেন মলিকুল যেহেতু আছে, তোমার যখন রেডিয়েশন দেওয়া হবে এনার্জির কারণে এই মলিকুলগুলো ভেঙে কি হবে? অ্যাটমে পরিণত হবে, জাস্ট এরকম সব ভেঙে অ্যাটম হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, H2 ভেঙে ফার্স্টে হাই ভোল্টেজের কারণে তারা অ্যাটম অবস্থায় পরিণত হবে। অ্যাটম যদি না হয় তাহলে ইলেকট্রন কিন্তু বর্ণালী উত্তেজিত হয়ে উপরস্তরে যাবে না, তাই আগে মলিকুলকে ভাঙতে হবে, অ্যাটম করতে হবে। দেন যখন রেডিয়েশন যাবে অ্যাটমগুলার ইলেকট্রন উত্তেজিত হবে, স্ট্রাইক করবে কে? ক্যাথোড রে, যেটা ক্যাথোড থেকে আসতেছে, তখনই কিন্তু আমরা বর্ণালী পাবো। ঠিক আছে, কিভাবে তার ডায়াগ্রামটা একটু মানে একটু ইমাজিন করো কিভাবে হতে পারে, একটু এভাবে মানে তুমি দেখতে পারো এইভাবে যে এই যে আমার ক্যাথোড ইলেকট্রনে ভরা, ধরো এই যে আমার ক্যাথোড ইলেকট্রনে ভরা, আর এখানে হচ্ছে অ্যানোড যেটা পজিটিভলি চার্জড। তাহলে এখানে আমার ফার্স্টে কি ছিল? হাইড্রোজেন মলিকুল ছিল। মলিকুলগুলা কিভাবে? ধরো এই যে হাইড্রোজেন মলিকুল এভাবে ছিল, ধরো লাইক এরকম। আচ্ছা এটাকে লক করে দিই। ধরো ফার্স্টে এরকম মলিকুল ছিল, হাইড্রোজেন মলিকুল ছিল, হাই ভোল্টেজের কারণে এটা কি হবে? ভেঙে যাবে। ভেঙে গেলে সেটা কিসে পরিণত হবে? অ্যাটমে পরিণত হয়ে যাবে, জাস্ট অ্যাটমে পরিণত হয়ে যাবে। ফলে অ্যাটমে যদি পরিণত হয়ে যায়, দেখো অ্যাটমে পরিণত হয়ে গেল, তার মানে এখন সে অ্যাটম। এবং এই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে কি হবে স্যার? আরও যেটা হবে যে এই যে ইলেকট্রন মাইনাস, এই যে ইলেকট্রনটা যে মাইনাস, এই ইলেকট্রনটা এই অ্যানোডের প্রতি আকৃষ্ট হয়ে চলে যাবে, প্রচণ্ড বেগে চলে যাবে।
ফলে এটা কি হিসেবে পরিণত হবে, এটা পজিটিভ চার্জে প্রোটন হিসেবে থাকবে। সো এদিক থেকে হাই ভোল্টেজের কারণে ইলেকট্রন যাবে এই পথে, এভাবে যাবে, আর এই হাই ভোল্টেজের কারণে ইলেকট্রন যে যাবে, যাওয়ার পথে এই মলিকুলকে ভেঙে দিল। আর এদিকে ইলেকট্রন যেহেতু যাচ্ছে, এখানে এই ইলেকট্রনগুলোর সাথে তাদের সংঘর্ষ হবে, অ্যাটমের সাথে সংঘর্ষ হবে, তখন হাইড্রোজেনের ইলেকট্রনগুলো কি হবে স্যার, উত্তেজিত হবে। এই ইলেকট্রন যখন উত্তেজিত হবে তখন সে উচ্চ স্তরে যাবে। আচ্ছা, তখন কি হবে যে এই উত্তেজিত হলে পরে ইলেকট্রন যখন উপরের স্তরে যাবে, সে আবার আগের স্তরে আসবে। হ্যাঁ, এই যে আগের স্তরে যে আসবে, তখনই কিন্তু সেখান থেকে কি করবে, বর্ণালী ছাড়বে, তখন আমরা হাইড্রোজেন বর্ণালী পাবো। তাহলে এখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, অনেকগুলি ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিভাবে, সেটা হলো যে ধরো তোমার এই যে প্রোটনটা আবার আকৃষ্ট হচ্ছে ক্যাথোডের প্রতি আকৃষ্ট হচ্ছে। এদিকে ইলেকট্রন চলে গেছে কোথায়, অ্যানোডে, আর এদিকে প্রোটনটা আকৃষ্ট হচ্ছে কোথায়, ক্যাথোডে। তাহলে ইলেকট্রন চলে গেল ওদিকে, আর প্রোটন যাচ্ছে এদিকে। যাওয়ার সময় সে আবার এখানে আঘাত করতে পারে। এক তো ইলেকট্রন তাকে আঘাত করতে পারে, সে আঘাত সে নিল, উত্তেজিত হলো, আবার সে যে পরে যে গ্রাউন্ড স্টেটে আসবে, স্বাভাবিক স্তরে ওয়ান লেভেলই যে আসবে সেটা নিশ্চিত না, কারণ এখানে একটা প্রোটন আবার তাকে আঘাত করতেছে। সো ওই আঘাতের কারণে সেটা আরো উত্তেজিতই থাকবে, মানে স্বাভাবিক স্তরে কিন্তু সে ফিরে আসতে পারে নাই। তখন ইলেকট্রনটা কি হবে, দেখা গেল 1 নম্বর শেলে না পড়ে এমন হতে পারে, কোথায় পড়তে পারে, 2 নম্বর শেলে এসে পড়তে পারে। ধরো এখানে এসে পড়লো, মানে 1 নম্বর শেলে যে এসে পড়বে এরকম না, সে 2 নম্বর শেলে এসে পড়তে পারে। কেন, কারণ এইটা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে নাই। কেন, এক তো ইলেকট্রন তাকে আঘাত করছে, সে উত্তেজিত হয়েছিল, পাশাপাশি সে এখানে না এসে এখানে পড়লো। কেন, কারণ একটা প্রোটন তাকে আঘাত করতেছে, অথবা স্টিল নাও এটার স্ট্রাইক এখনো শেষ হয় নাই, এখনো সে উত্তেজিতই আছে, পুরোপুরি শেষ হয় নাই। তো যখন সে পড়বে, ওইটাও কি ভাইব্রেটর অবস্থায় থাকবে। তার মানে এখানে এটার ক্ষেত্রে যখন দ্বিতীয় স্তরে পড়বে তখন একটা বর্ণালী ছাড়বে। আবার কখনো কখনো প্রথম স্তরে পড়তে পারে, যখন সে ঠান্ডা হয়ে গেছে, ধরো মানে গ্রাউন্ড স্টেট ফিরে আসছে, তখন আরেকটা বর্ণালী হবে। ইভেন আরেকটার ক্ষেত্রে এমন হতে পারে, কেমন স্যার, আরেকটার ক্ষেত্রে এমন হতে পারে যে ইলেকট্রনটা কোথায় পড়তে পারে স্যার, ইলেকট্রনটা একেবারে দেখো, আচ্ছা ইলেকট্রনটা ধরো একেবারে এখানে পড়তে পারে। কেন এখানে পড়বে, এখন তুমি বলতে পারো স্যার এখানে 1 2 3 4 5 পঞ্চম শেল কি আছে? হ্যাঁ অবশ্যই আছে, সে পঞ্চম শেলে পড়তে পারে, কারণ তাকে ইলেকট্রন যে আঘাত করছে অথবা প্রোটন যে তাকে আঘাত করতেছে, অ্যাটমিক যে কলিশনগুলো হচ্ছে, সেই অ্যাটমটা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে নাই। ফলে ইলেকট্রনটা প্রথম শেলে না পড়ে কোথায় পড়লো, পঞ্চম শেলেও পড়তে পারে। ইভেন ইলেকট্রনটা কোথায় পড়তে পারে, আরেকটা অ্যাটমের ক্ষেত্রে, এটা অবস্থা বুঝা। হ্যাঁ, এটা আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কোথায় পড়বে, এটা আমরা বলতে পারতেছি না অ্যাকচুয়ালি কোথায় পড়বে, ঠিক আছে। এমন হতে পারে, আচ্ছা এটাকে লক করে দিই। আচ্ছা, তাহলে এটা পড়তে পারে কোথায়, এখানে, অর্থাৎ এখানে পড়লে কত নম্বর শেল, 1 2 3 4। তাহলে এইভাবে এক এক অ্যাটমের অবস্থা এক এক রকম, এক এক অ্যাটমের অবস্থা এক এক রকম বলতে কি বোঝাচ্ছে, যে এইটা একভাবে উত্তেজিত হতে পারে, কে ইলেকট্রন তাকে আঘাত করতে পারে, সে উত্তেজিত হয়ে যখন পড়বে তখনও গ্রাউন্ড স্টেট ফিরে আসতে পারে নাই, কারণ অন্য একটা প্রোটন তাকে আঘাত করে ফেলছে, সো এখনো সে উত্তেজিত, সো দ্বিতীয় শেলে পড়তে পারে। আবার আরেকটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এমন হতে পারে যে আরেকটা ইলেকট্রন তাকে আঘাত করছে, ফলে এটা পড়ার সময় এখনো স্বাভাবিক শক্তি সব বিকিরণ হয় নাই, সে আপাতত পঞ্চম শেলে পড়তে পারে, সে এখানে তৃতীয় বা চতুর্থ শেলে পড়তে পারে, দ্বিতীয় শেলে পড়তে পারে, প্রথম শেলেও পড়তে পারে। তার মানে বিভিন্ন শেলে যেহেতু পড়তে পারে, এখানে অ্যাটম তো আর একটা না স্যার, অ্যাটম কি একটা বলো, একটা না, এখানে কোটি কোটি অ্যাটম আছে। সো কোটি কোটি অ্যাটম যদি থাকে, তাহলে একটা প্রথম শেল, একটা অ্যাটমের ক্ষেত্রে দ্বিতীয় শেল, আরেকটা অ্যাটমের ক্ষেত্রে পঞ্চম শেল, আরেকটা অ্যাটমের ক্ষেত্রে চতুর্থ শেল, আরেকটার ক্ষেত্রে তৃতীয় শেল পড়তে পারে। কেন, কারণ প্রত্যেকটা একই পরিমাণে শক্তি নিচ্ছে না, কেউ এখানে আছে, কেউ এই জায়গায় আছে। একটা প্রোটন এখানে যেভাবে তাকে আঘাত করবে, আরেকটা প্রোটন ওইখানে তাকে আঘাত করবে না। একটা ইলেকট্রন এখান থেকে এসে তাকে যেভাবে আঘাত করবে, এটা এখানে এসে ওইভাবে আঘাত করবে না। তার মানে এখানে একটা ভ্যারিয়েশন হচ্ছে। আমরা এত কিছু আমাদের চর্মচক্ষু দিয়ে তো দেখবো না, আমরা দেখবো ভিজিবল রেঞ্জ, প্রিজম দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, এবং
বিভিন্ন বিজ্ঞানে, বামার প্রথমে ভিজিবল রেঞ্জটা দেখছেন, তারপরে লাইমেন দেখছেন অতিবেগুনি, তারপর তোমার বিভিন্নভাবে দেখছে। এখন প্রশ্ন করতে পারো একটা যে স্যার হাইড্রোজেনে কি শেল কি থাকে, মানে একের বেশি শেল কি হাইড্রোজেনে থাকে, এটা অনেকের একটা প্রশ্ন থাকে, ঠিক আছে? এটা আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো কি না? তোমরা সবাই আমার কথাগুলো বুঝতেছো কি না একটু কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে, তাহলে এখানে তোমরা সবাই আমার কথাগুলো বুঝতেছো কি না একটু কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা হাইড্রোজেনে অনেক ধরনের বর্ণালী পেতে পারি। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন যেটা আমি করলাম একটু আগে, হ্যাঁ, সেটা হচ্ছে যে হাইড্রোজেনে তো স্যার আমরা জানি 1s1 অনলি, সেখানে এতগুলো মানে শেল হয় কিভাবে? আসলে একটু ইমাজিন করো, এই যে ধরো সূর্যের আলো আমরা পাচ্ছি পৃথিবীটা ধরে এই জায়গায়, এখন এই যে এটা যে এখানে, এটা যে এখানে, এইটা তুমি জানো যে প্রদক্ষিণ করতেছে, এটা একটা অরবিট আমরা কল্পনা করতেছি। তার মানে কি সে কি এখানে যেতে পারে না? পারতো। তো তুমি যে এখান থেকে রকেটে করে উপরে যে অন্য প্ল্যানেটে যাচ্ছ, এনার্জি দিয়ে তো যাচ্ছ, আর এখানে যে ও ঘুরতেছে, এই পথটা একটা কাল্পনিক পথ, তাই না? একটা ইমাজিনারি পথ। তার মানে এই ইমাজিনারি একটা অরবিটে এই প্ল্যানেটটা ঘুরতেছে, ঠিক একই রকমভাবে এই প্রোটনটা একটা তার চারদিকে এই ইলেকট্রনটা ঘুরতেছে, আবর্তন করতেছে। তাহলে এই পথে ঘুরবে, এটা একটা ইমাজিনারি অরবিট, কাল্পনিক একটা পথ, যেই পথে সে ঘুরবে। যদি তুমি বাইরে থেকে তাকে এনার্জি দাও, যদি কোনো কারণে তুমি বাইরে থেকে তাকে কি দাও, এনার্জি দাও, তাহলে সে উত্তেজিত হয়ে উপরের স্তরে যাবে। ধরো এখন উপরের স্তরে যাবে কেন? স্তর, আসলে তাকে এনার্জি দিলে তার তো ভাইব্রেশন ছিল এখানে একরকম, এনার্জি দেওয়ার পর তার ভাইব্রেশন বেড়ে যাবে, ফলে নিউক্লিয়াসের আকর্ষণ ভেঙে সে একটু দূরে যাবে। কোথায় যাবে? যে কোনো যাবে, কি জায়গায় কিন্তু যাবে না, সে একটা নির্দিষ্ট অরবিটে যাবে, যেখানে গেলে সে স্থির থাকতে পারে। এবং সেটা ডি ব্রগলি আমাদেরকে জানাই গেছে যে কোন পথে থাকতে পারে, 2πr = n ল্যামডা। তার মানে এমন একটা জায়গায় কক্ষপথ হবে যেখানে ল্যামডাটা পূর্ণ সংখ্যা হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা। ডি ব্রগলি কি বলছেন যে ল্যামডা = h/mv, মানে একই সাথে উনি বুঝাইছেন এটা যে একটা ইলেকট্রনের কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে, ডুয়েলিটি আছে, দ্বৈত চরিত্র যাকে আমরা বলি। তার মানে এই যে একটা কক্ষপথে ইলেকট্রন যে যাচ্ছে, যদি ধরো দুইটা ইলেকট্রন থাকতো, তাহলে দুইটা ইলেকট্রন কোন দিকে যেত? একটা যদি এদিক দিয়ে আসে আর একটা এদিক দিয়ে আসলে কি হবে? পরস্পর সংঘর্ষ হওয়ার কথা। কিন্তু আসলে কি সংঘর্ষ হয়? হয় না, কারণ তার ভিতরে তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ ধর্ম থাকার ফলে একটা ওয়েভ আরেকটার ভিতর দিয়ে কি করে ওভারল্যাপ করে চলে যায়। সো এই ক্ষেত্রে তাকে তরঙ্গ ধর্ম হিসেবে দেখা হচ্ছে। আবার তার মধ্যে কণা ধর্ম আছে, যেটা ভরবেগ বলা হয়, কারণ এটা ইলেকট্রনের ভরও থাকে, এটাকে বলে ডুয়েলিটি। তরঙ্গ ধর্ম থাকে, আবার কণা ধর্ম থাকে। এবং সেই তরঙ্গ ধর্মটা কিভাবে আমরা ব্যাখ্যা করি, যে একটা কক্ষপথ ওখানেই হবে, নির্দিষ্ট কক্ষপথ ওখানেই হবে বোর মডেল অনুযায়ী, যেখানে তরঙ্গ বের হইতে পারবে না। যদি বের হয়ে যায় ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী, যদি তরঙ্গ বের হয়ে যায়, বর্ণালী বের হয়ে যায়, তাহলে কক্ষপথ টিকবে না, শক্তি খরচ করে সে নিউক্লিয়াসে পড়ে যাবে। কিন্তু বোর অনুযায়ী আমরা জানি যে কক্ষপথ এমন এক জায়গায় হতে হবে যেন এখান থেকে শক্তি বের হইতে না পারে। অর্থাৎ এরকম, সে যখন এভাবে ঘুরতে থাকবে বা এভাবে ঘুরতে থাকবে, ওটাকে তুমি যদি তরঙ্গ বিবেচনা করো, এই যে ওয়েভ যাচ্ছে, পরের বার যখন সে তার কক্ষপথকে আবার আবর্তন করবে, ওটাকে আবার ক্যান্সেল করে যাবে। মানে নিজের কক্ষপথকে যখন ক্যান্সেল করবে, তখন এখান থেকে কোনো রেডিয়েশন কি হবে না, বের হবে না। ওটাকে আমরা স্থির কক্ষপথ বলি। বোর মডেল থেকে এগুলো আমরা অলরেডি জানি। আচ্ছা, তাহলে বোর মডেল থেকে যে কক্ষপথগুলো বলা হয়েছে, তার মানে আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা পড়ি হাইড্রোজেনের ক্ষেত্রে, আমরা বলি 1s1, মানে একটা ইলেকট্রনকে কোনো শক্তি তুমি দাও নাই, তাহলে তাকে কোথায় রাখবা? কমন সেন্স কি বলে, তাকে তো আর আকাশে রাখবা না, তাকে একটা প্রোটনের কাছে তুমি রাখবা, রাইট? তাকে একটা প্রোটনের কাছে তুমি রাখবা। সেই ক্ষেত্রে আমরা বলবো প্রথম শেল। কিন্তু শেল তো কাল্পনিক একটা ধারণা, কাল্পনিক একটা বিষয়, যেখানে একটা শেল আছে, এই জায়গায় ইলেকট্রন ঘুরতে পারবে, ঠিক এই জায়গায়, অন্য জায়গায় না। কেন এই জায়গায় ঘুরতে পারবে না? কেন? কারণ এটা যে এই যে দেখো ক্রস করতেছে, একটাকে ক্যান্সেল করতেছে। অন্য জায়গায় হইলে এমন হতে পারতো, দেখো এমন হতে পারতো যে এইভাবে যাচ্ছে,
আরেকটা যাচ্ছে এইভাবে এইভাবে, মানে ক্যান্সেল হচ্ছে না, মানে তখন বিকিরণ বের হয়ে যাবে। তার মানে শেল অসীম পর্যন্ত হতে পারে, কিন্তু তোমার ইলেকট্রনকে দেখানোর জন্য আমরা প্রথম শেলে দিই, কেননা কোনো শক্তি তুমি দাও নাই, স্বাভাবিকভাবে সেই প্রথম শেলে থাকে। তাহলে একটা দ্বিতীয় কক্ষপথ তুমি যদি যাও তাহলে 2টা ল্যামডা হয়, তুমি যদি তৃতীয় কক্ষপথে যাও তাহলে 3টা ল্যামডা হয়। এভাবে আমরা কক্ষপথ অনেকগুলো থাকবে, এটা আমরা জানি। আচ্ছা, এবার আসো যে এইভাবে করতে 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 আমরা হাইড্রোজেনের একটা সমীকরণ দরকার বর্ণালী, যে তুমি যে বর্ণালী পাচ্ছ বিজ্ঞানী রিডবার্গ সেটা একটা সমীকরণ আকারে দেখাইছে, সেটা আরো আগে বোর মডেলেরও আগে, যে কিভাবে বর্ণালীগুলো আমরা পাই তার একটা সমীকরণের প্রকাশ। ধরো আমার এখানে একটা শেল আছে, ধরো এখানে একটা শেল আছে N2, এখান থেকে যদি ইলেকট্রনটা এখানে এসে পড়ে N1-এ, তাহলে কি বর্ণালী আমরা পাবো? তার আগে ধারাবাহিকভাবে আমরা যদি বলি যে এই যে পরে পরে যাওয়া, এটা যদি প্রথম শেলে পড়তো, কোথায় পড়তো? যদি N1 হলো নিচে যেখানে পড়বে, এটাকে যদি প্রথম শেল হতো, আর যদি N2 যেখান থেকে পড়বে সেটা যদি দ্বিতীয় শেল, তৃতীয়, চতুর্থ অথবা অসীম যে কোনো শেল থেকে পড়ুক না কেন, তা দেখাইছেন কে? বিজ্ঞানী লাইমেন দেখাইছেন। কে দেখাইছেন? বিজ্ঞানী লাইমেন। তো এটাকে লাইমেন সিরিজ কেন বললে? এই জন্য বলে যে আমার এখানে শেল কি হইতে পারে? অনেকগুলো হতে পারে, শেল অনেকগুলো হতে পারে। তাহলে ইলেকট্রন যখন পড়বে প্রথম শেলে পড়ার ক্ষেত্রে 2 থেকে পড়তে পারে, 3 থেকে পড়তে পারে, 4 থেকে পড়তে পারে, অসীম থেকেও পড়তে পারে। তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই ক্ষেত্রে বলতে পারি N1 হচ্ছে নিচের শেল যেখানে এসে পড়তেছে, আর N2 হচ্ছে উপরের শেল যেখান থেকে এসে ইলেকট্রনটা পড়বে। তাহলে কোত্থেকে পড়বে? যদি প্রথম শেলে এসেই পড়ে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কোত্থেকে? 2 থেকে আসুক, 3 থেকে আসুক, 4 থেকে আসুক বা অসীম থেকে আসুক। এটা কে দেখাইছেন? বিজ্ঞানী লাইমেন দেখাইছেন। তাহলে লাইমেন সিরিজ কেন বললো? সিরিজ এজন্য বললো যে এখানে প্রথম শেলে পড়ার ক্ষেত্রে 2 থেকে আসলে তাকে ফার্স্ট লাইন বলা হয়, 3 থেকে আসলে তাকে সেকেন্ড লাইন বলা হয়, 4 থেকে আসলে তাকে থার্ড লাইন বলা হয়, 5 থেকে আসলে তাকে ফোর্থ লাইন বলা হয়। এইভাবে লাগাতার যদি তুমি করো তখনই এটাকে বলা হবে কি স্যার? লাইমেন সিরিজ বলা হবে, লাইমেন সিরিজ বলা হবে। কিন্তু তারও আগে আবিষ্কার করছেন কি বিজ্ঞানী বামার, সেটা হচ্ছে যদি N1 2 হতো, মানে যদি দ্বিতীয় শেলে পড়তো ইলেকট্রনটা কোত্থেকে? 3 থেকে, 4 থেকে, 5 থেকে, অসীম থেকে, ওটাকে আমরা বলবো কি স্যার? বামার সিরিজ। ওটাকে আমরা কি বলবো? বামার সিরিজ। মনে রাখবা এখানে লাইমেন যেটা দেখাইছেন সেটাকে উনি দেখাইছেন যে এখান থেকে যে রেডিয়েশনটা হয় এটা আলট্রা ভায়োলেট ইউভি রেডিয়েশন। বিকজ মেইন কাহিনী হচ্ছে এটা স্যার, দেখেন মেইন কাহিনী হচ্ছে এটা যে তুমি যদি প্রথম শেল থেকে ইলেকট্রনটাকে ছুটাইতে চাও, ধরো এখানে আমার নিউক্লিয়াস, এখানে ইলেকট্রনটা, তো প্রথম শেলে আকর্ষণটা সবচেয়ে বেশি, তাই এটাকে তুমি যদি ছুটাইতে চাও এখান থেকে অনেক শক্তি দিতে হবে। অনেক শক্তি বলতে কতটুকু শক্তি তুমি দিবা? ইউভি পরিমাণ শক্তি দিতে হবে যদি প্রথম শেল থেকে ছোটাতে চাও, কেননা প্রথম শেলে অনেক বেশি আকর্ষণ, অনেক বেশি শক্তি লাগবে ছুটাতে। তাই যদি আবার সে প্রথম শেলে ফিরে আসে তাহলে ইউভি শক্তি সে ছাড়বে। একই রকম ভাবে যদি তুমি দেখো যে উত্তেজিত অবস্থায় সে আছে, কোথায় সে পড়লো? দ্বিতীয় শেলে। তার মানে দ্বিতীয় শেল থেকে যদি পড়তো, দ্বিতীয় শেলে যদি ইলেকট্রনটা তোমাকে ছুটাইতে হইতো, এখানে যেই পরিমাণ আকর্ষণ হচ্ছিল, খেয়াল করো, এখানে যেই পরিমাণ আকর্ষণ হচ্ছিল, তো সেই আকর্ষণ থেকে তুমি যদি তাকে ছুটাইতে চাও তাহলে তোমাকে কি পরিমাণ শক্তি দেওয়া লাগবে? সেটা নিশ্চয়ই ইউভি না। অর্থাৎ প্রথম শেলে থাকলে যেই পরিমাণ আকর্ষণ হচ্ছিল তাকে ছুটাতে যেই শক্তি লাগতো, নিশ্চয়ই এখানে একটু ডিস্টেন্সটা বেশি, এখান থেকে ছুটাতে শক্তি আরেকটু কম লাগবে। সেটা কত? সেটা লাগবে ধরো ভিজিবল। তার মানে সে যদি আবার দ্বিতীয় শেলে ফিরে আসতো তাহলে শক্তি ছাড়তো কোনটা? ভিজিবল শক্তিটাই ছাড়তো। একই রকম ভাবে তৃতীয় শেলের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে স্যার তৃতীয় শেলের ক্ষেত্রে কি হতো? যদি একটা ইলেকট্রন এখন কোথায় থাকতো? একটা ইলেকট্রন যদি এখন এটা কোথায় থাকতো? যদি এখন এটা, আচ্ছা, এই ইলেকট্রনটা যদি এখন এখানে থাকতো, ধরো এখন আকর্ষণটা নিশ্চয় আরেকটু কম, নিশ্চয় ডেফিনেটলি কম হবে। এখন যদি এই ইলেকট্রনকে তুমি ছুটাতে চাও শক্তি আরো কম লাগবে। তার মানে সে যদি এখন শক্তি দিয়ে তাকে উত্তেজিত করো, সেটা হলো আয়ার। অর্থাৎ এটা যদি আবার এই তৃতীয়তেই ফিরে আসে তখন শক্তি ছাড়বে কোনটা? সেটা আয়ারই ছাড়বে। এইভাবে আমরা লাইমেন সিরিজ পাই আল্ট্রাভায়োলেট অতিবেগুনি
বামার সিরিজ পাই হচ্ছে ভিজিবল। বামার সিরিজ কি পাই? ভিজিবল। বামার সিরিজের ক্ষেত্রে মনে করবা সিরিজ কিভাবে বলা হচ্ছে, যদি তোমার এমন হয় যে এটা কত দ্বিতীয় শেল, তো কোত্থেকে পড়তেছে? পড়তেছে 3 বা 4 বা যেখান থেকে পড়ুক, যদি এমন হয় এখান থেকে পড়লো, এখান থেকে পড়লো, এখান থেকে পড়লো বা এখান থেকে পড়লো, দেখো এই সব ক্ষেত্রে রেডিয়েশনগুলো যদি আমরা পাই, এখানে যে রেডিয়েশনগুলো আমরা পাবো এটাকে নাম দিচ্ছে এইচ আলফা। এইচ আলফা মানে কি? ফার্স্ট লাইন। কি লাইন স্যার? ফার্স্ট লাইন অফ বামার সিরিজ। বামার সিরিজ কখন? যদি 2-এ আইসা পড়ে, তাই না? উপরে যে কোনো শেল থেকে, 3-এ থেকে পড়ুক, 4-এ থেকে পড়ুক, 5-এ থেকে পড়ুক, 2-এ আইসা পড়লেই সেটা বামার সিরিজ। তাহলে প্রথম লাইন অফ বামার কি হবে স্যার? যদি 3-এ থেকে 2-এ পড়ে ওটাকে এইচ আলফা নাম দেওয়া হয়েছে, ওটার কালার হচ্ছে রেড। যদি এটা 3-এ থেকে না পড়ে 4-এ থেকে আইসা পড়ে, তাহলে যে রেডিয়েশন এটার নাম এইচ বিটা। যদি 5-এ থেকে আইসা পড়ে এটার দেওয়া হয়েছে এইচ গামা, দেন এটার নাম দেওয়া হয়েছে কি স্যার? এইচ ডেল্টা। মানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, লাল, নীল, আসমানি বা সবুজ কাছাকাছি, নীল এবং বেগুনি, এই 4টা কালার আমরা পাই। তাহলে এই ক্ষেত্রে ভিজিবলটা কিন্তু মনে রাখবা বামার সিরিজটাই কিন্তু প্রথম আবিষ্কার হয়, কারণ ওটা ভিজিবল ছিল বলে আগে ধরা পড়ে, পরে লাইমেন ধারাবাহিকভাবে আসে। আচ্ছা, ওকে ফাইন। এখন এইভাবে এই যে সিরিজগুলো আমরা পেলাম, একই রকম ভাবে আমরা বলতে পারি যদি n1 মানে যে স্তরে এসে পড়লো সেটা যদি 3 হয় আর n2 কি 4, 5 অসীম, এটাকে আমরা বলি কি স্যার? প্যাশ্চেন সিরিজ। প্যাশ্চেন সিরিজ হচ্ছে নিয়ার আইআর, নিকটতম আইআর রেঞ্জটা অনেক বড়। যদি n1 যদি হয় কত 4 আর n2 কত হয়? n2 5, 6, 7 অসীম, এটা হলো ফার আইআর, এটাকে বলা হয় ব্র্যাকেট। এটাকে কি বলা হয়? ব্র্যাকেট। যদি এইভাবে n1 যদি 5 হয় তাহলে n2 যদি হয় কত 6, 7 অসীম, এটাকে বলা হয় কি ফুন্ড সিরিজ। ফুন্ড বা ফান একই জন একটা বলে। যদি n1 যদি 6 হয় আর n2 যদি হয় 7, 8, এটাকে হামফ্রি বলা হয়। এই সিরিজগুলো বইয়ে দেখবো সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে, এটা এমসিকিউতে আসে। তো খেয়াল রাখবা আমাদের এখানে যদি বলা হয় বামার সারির, যদি এভাবে প্রশ্ন আসে বামার সারির দ্বিতীয় লাইনের n1 ও n2 কত, যদি এভাবে প্রশ্নটা হয়, মনে রাখবা বামার সারি বলার সাথে সাথে n1 তো 2 নিশ্চিত হয়ে গেল, দ্বিতীয় লাইন বসে, তাই না? তাহলে n1 এর সাথে 2 যোগ দিবা, তাহলে আমরা কি পাবো? n2 পাবো। বামার সারি বলাতে এটা তো নিশ্চিত 2, আর দ্বিতীয় লাইন এখানে 2, তাহলে n2 কত ছিল? 4 ছিল। ঠিক আছে, তাহলে একটা সূত্র বানাইতে পারো n1 প্লাস nth লাইন সমান n2। কততম লাইন চাচ্ছে সেটা এদিকে বসবে। কোন সিরিজ? প্যাশন বলে n1 3, বামার বললে n1 2, তারপর ব্র্যাকেট বলে n1 4, কোত্থেকে বললো? n2 বের হয়ে যাবে। আচ্ছা, দেখো আমাদের এখানে কিছু আমরা এমসিকিউতে চলে যাই, খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। দেখো বোর্ড ময়মনসিংহ বোর্ড 2021 আসছিল, হাইড্রোজেন বর্ণালীতে অতিবেগুনী অঞ্চল কোন সিরিজ উৎপন্ন করে? অতিবেগুনী মানে আল্ট্রাভায়োলেট, অবশ্যই লাইমেন। উচ্চ শক্তি স্তর হতে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে স্থানান্তর হলে নিচের কোন সিরিজ উৎপন্ন হবে? তৃতীয় হলো কি? প্যাশন, তাই না? এটা আমরা জানি। ইলেকট্রন কোন স্থানান্তর বামার সারির তৃতীয় রেখার উৎপত্তির কারণ? খেয়াল করে দেখো, বামার সারির তৃতীয় রেখা, তার মানে ওই যে সূত্রটা কাজে লাগাও। বামার সারি বললে n1 কত 2, আর কততম লাইন? nth লাইন কত? 3, তাহলে 2 + 3 সমান কত? 5। তার মানে n2 হচ্ছে 5, n1 হচ্ছে কি 2, 5 থেকে 2, ঠিক আছে? তারপরে দেখো এখানে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? আচ্ছা, এখানে আমরা রিডবার্গ সমীকরণে আবার চলে আসতেছি। রিডবার্গ সমীকরণটা আমি একটু পরে বলতেছি, তাহলে অন্যগুলো আমরা শেষ করে আগে। যদি ইলেকট্রন অসীম থেকে তৃতীয় শেলে স্থানিত হয় তবে তৃতীয় শেলে আসলে তো প্যাশন, তাই না?
কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়? ইউভি ঢাকা বোর্ড 23-এ আসছিল, ইউভি পাওয়া যায় প্রথম শেলে আসলে, রাইট? ওকে। প্যাশন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? নিম্ন মানে N1 যেটা 3। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N2 কত? ব্র্যাকেট মানে N2 কিন্তু চাওয়া হয়েছে, খেয়াল করো এখানে কিন্তু ভুল হওয়ার খুবই সম্ভাবনা। কি চাওয়া হয়েছে? N2 এর মান। আচ্ছা, ব্র্যাকেট সিরিজ হয় কখন? যদি N1 কত হয়? 4 হয়, কিন্তু 4-এ আইসা পড়বে তাহলে ব্র্যাকেট হয়। কোত্থেকে? N2 থেকে পড়বে, তাহলে N2 নিশ্চয় 4 হবে না অন্তত, তাহলে এর উপরেরটা হবে, অর্থাৎ 5 হবে। রিডবার্গ ধ্রুবকের মান কত? আমরা রিডের সমীকরণ থেকে দেবো। একটা টেকনিক শিখে রাখো, মুখস্থ করবা কিভাবে? 6, 7, 8, 9, 10, ঠিক আছে? আবার 6, 7, 8, 9 সিরিয়াল এভাবে না, জাস্ট মনে রাখার জন্য তোমাকে বলতেছি কিভাবে। 6, 7, 8, 9, 10 এভাবে মনে রাখবে পার সেন্টিমিটার, সিজিএস এককে। অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ হলো, অবলোহিত মানে কি স্যার বলো? ইনফ্রারেড, লাইমিন তো অতিবেগুনি, এই দুইটা, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন N থেকে K, N মানে কি 4 থেকে প্রথম শেলে আসলো, তার মানে কি K L M N, এটা প্রথম, এটা চতুর্থ। এটা লাইমিন সিরিজভুক্ত অবশ্যই, যেহেতু প্রথম শেলে আসা পরে ব্যবহার করে জালটাকে শনাক্ত করা যাবে, যেহেতু এটা অতিবেগুনি অঞ্চলের জালটাকে শনাক্ত করা যায়। এর দ্বারা এমআরআই পরীক্ষা করা যাবে না স্যার। সো 1 আর 2, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোজেন পরমাণু বর্ণালীর প্যাশন সিরিজের জন্য কোনটি সঠিক? গুচ্ছতে আসছিল হাইড্রোজেন প্যাশন সিরিজের জন্য কোনটি সঠিক? N1 যদি 3 হয় আর N2 কত? এটা। তারপরে এটাও রিডবার্গ সমীকরণের ক্ষেত্রে আমরা একটু পরে জানতে পারবো, এটাকে তরঙ্গ সংখ্যা বলে, গত ক্লাসে আমরা শিখে ফেলছি অলরেডি। এটা রিডবার্গ ধ্রুবক, N1 মানে নিচেরটা, N2 মানে উপরেরটা। আচ্ছা, সমীকরণের প্যাশন সিরিজের জন্য N2 ন্যূনতম মান কত হইতে হবে? প্যাশন সিরিজে তো N1 তো অ্যাটলিস্ট মানে অবশ্যই 3 হইতে হবে, আর N2 হবে 3 এর উপরে, অন্তত 3, 2 হবে না অবশ্যই। এখন বলছে এখানে দেখো 5ও হতে পারতো, 4ও হতে পারতো, কিন্তু বলছে ন্যূনতম। তো ন্যূনতম যদি বলে তাহলে 4 তো হওয়াই লাগবে ন্যূনতম, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে কোন সিরিজের লাইন দেখা যায় না? ঢাবিতে আসছিল। এখানে থমসন সিরিজ বলে কোনো সিরিজ আমরা হাইড্রোজেন বর্ণালীতে পাই না। বামার সিরিজের জন্য HB, দেখো বিটা হবে আর কি, রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত? এইটা তো অঙ্ক করে আমরা করব, কিন্তু HBটা কোনটা মনে করে দেখো। কি বলা হয়েছিল একটু আগে? HBটা হচ্ছে যেখানে সেকেন্ড লাইন, কি বলা হচ্ছে? সেকেন্ড লাইন অফ বামার সিরিজ। সেকেন্ড লাইন মানে কি? বামার সিরিজের জন্য N1 কত? 2, আর N2 কত? N2 হচ্ছে কত বলো? 2 + 2 মানে কি 4। তাহলে H আলফা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইনের জন্য, ঠিক আছে? সেকেন্ড লাইনের জন্য আমার এটা জাস্ট অঙ্ক করলে হবে। অঙ্কটার সমীকরণটা আমরা সাজাচ্ছি একটু পরে। দেখো এখানে আচ্ছা, হাইড্রোজেন পরমাণু এটা হইল। দেন উচ্চ শক্তি স্তর থেকে N = 2 তে শক্তিস্থ ইলেকট্রন ফিরে আসলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে যে সিরিজ পাওয়া যায় তার নাম কি? 2 এসে পড়লে কি তোমরাই বলো, বামার হওয়ার কথা। রিডবার্গ ধ্রুবক দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি? আমরা এটা ক্যালকুলেশন করে একটু পরে বলতেছি। আচ্ছা, সো এখন আর বাকি যেগুলো আছে, অসীম দূরত্বের শক্তি স্তর হতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজ বলছে? চতুর্থ আসলে ব্র্যাকেট। ওকে। লাইমেন বর্ণালী সিরিজ তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে ঘটে? ঢাকা বোর্ডে আসছিল লাইমেন বর্ণালী সিরিজ, বলো কোনটা? তোমরা তো এমনি পারবা, আলট্রাভায়োলেট ইউভি। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশন সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে? প্যাশন সিরিজ হয় কোন অঞ্চলে? অবলোহিত, ঠিক আছে? সো এগুলো আমার মনে হয় পারবা, এগুলো নিয়ে আমি আর টাইম নষ্ট করলাম না, প্রত্যেকটা কোশ্চেন পাবা। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অন্তররশ্মি দেখা যায়? দৃশ্যমান যেটা সেটা হচ্ছে বামার। ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী দেখা যায়? তৃতীয় শক্তি আসলে প্যাশন। আচ্ছা, কোন দৃশ্যটি বর্ণালী দৃশ্যমান মানে হবে? সেটা হচ্ছে বামার। জানো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতি বেগুনি অঞ্চলে দেখা যায়? অতি বেগুনি, আলট্রাভায়োলেট, তাই না? তাহলে সেটা হচ্ছে লাইমেন। হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে ব্র্যাকেট সিরিজের কোন অঞ্চলের পারমাণবিক সৃষ্টি হয়? ব্র্যাকেট হচ্ছে কোনটা স্যার? অবলোহিত। বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? আচ্ছা, এখানে ব্র্যাকেট হচ্ছে আয়ার,
প্যাশন হচ্ছে আইআর, হামফ্রি হচ্ছে আইআর, বাট বামার হচ্ছে ভিজিবল। এখানে এটা ব্যতিক্রম বলতে বোঝাচ্ছে যে এই তিনটা আইআর হলেও এটা কি ব্যতিক্রম, ঠিক আছে। প্যাশন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? প্যাশনের ক্ষেত্রে নিম্ন তো 3, তোমরা জানো। বামা সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n এর মান কত? দ্বিতীয় লাইন, ওই যে আবারও, তার মানে n1 প্লাস nth লাইন সমান n2। দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n কত? n তো 2, দ্বিতীয় মানে 2, এটা 4, সো এটা 4 হবে। এই ধরনের ট্রিক তুমি যদি জানো দ্রুত অ্যান্সার করতে পারবে, রাইট? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু কইরো। খেয়াল করো এখানে এটার প্যাশন সিরিজ n2 এর ন্যূনতম মান কত? প্যাশন সিরিজ যদি হয় যে এই প্রশ্ন আগে অলরেডি হয়ে গেছে 4, n1 কত হবে? n1 কোনটা? প্যাশন, অবশ্যই কত? 3। আচ্ছা, এখন যদি আমরা ম্যাথমেটিক্সে চলে যাই তাহলে সেই ক্ষেত্রে এগুলো আমরা এখন পারবো, সব একই টাইপের প্রশ্ন। আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে চলে যেতে চাই, সেটা হচ্ছে যে ওই যে রিডবার্গ সমীকরণ। যদি এখানে আমরা আসি, এখানে যদি আমরা আসি, তাহলে এই জায়গাটা আমরা সেই রিডবার্গ সমীকরণের প্রমাণটা নিয়ে আসি। দেখো, এগুলো লাগবে না, অলরেডি বুঝে ফেলছে। মনে করো একটা ইলেকট্রন উপরের যে কোনো শেল থেকে নিচে পড়বে। উপরের যে কোনো শেল নাম্বার হচ্ছে n2 আর নিচেটা হচ্ছে n1। যে কোনো শেল হতে পারে, প্রথমটাও হতে পারে, দ্বিতীয়টাও হতে পারে। এই n1 শেলের শক্তি হচ্ছে বোর মডেল অনুযায়ী E1, আর এই n2 নাম্বার যে শেল তার বোর মডেল অনুযায়ী শক্তি হচ্ছে E2। যদি ইলেকট্রনটা এখানে পড়ে তাহলে বিকিরণ হবে নিশ্চয়ই, সেই বিকিরণটার মান কত হবে বলো? এটাকে আমরা ডেল ই বলতে পারি। ডেল ই সমান সমান উপরের শেলের শক্তি বিয়োগ প্রথম শেলের শক্তি। তাহলে ডেল ই মানে কি? আমরা জানি h নিউ, তাই না? আর E2 মানে কি? -2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই ns, n যেহেতু এখানে 2, n2 স্কোয়ার h স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু বোর মডেল থেকে যে সূত্রটা আমরা লিখলাম সিজিএস এককে। কোন এককে? সিজিএস এককে। আচ্ছা, মাইনাস E1 কত হবে? -2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই n1 স্কোয়ার h স্কোয়ার, রাইট? তাহলে আমরা এখানে ক্যালকুলেশন যদি করি, h থাকবে c বাই ল্যামডা। এই প্রমাণটা আসলে লাগে না, আমাদের সূত্রটাই শুধু লাগে, প্রমাণটা আসলে কখনোই লাগে না, ঠিক আছে? তাহলে এখানে -2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই n2 স্কোয়ার h স্কোয়ার, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 2 পাই স্কোয়ার m z স্কোয়ার e⁴ বাই n1 স্কোয়ার h স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা কিছু জিনিস কমন নিতে পারি। ধ্রুবক প্লাসেরটা যদি আগে লেখো 2 পাই স্কোয়ার m e⁴ বাই h স্কোয়ার, এবং এখানে জেড স্কোয়ার তো আছে, দুই জায়গায় একই মূল, যেহেতু হাইড্রোজেন হলে জেড এর মান তো 1। এখানে তাহলে কি থাকলো? এটাকে যদি আগে লেখো প্লাসটাকে সামনে রেখে, তাহলে n1 এখানে থাকলো, আর এটা পরে লিখলে মাইনাসের জন্য -1 বাই n2 স্কোয়ার থাকলো। তাহলে এখন এখানে কিছু ধ্রুবক আছে, এই যে আলোর বেগ এবং ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। সো 1 বাই ল্যামডা একেবারে ওটা ওই পাশে নিয়ে গেলে কি থাকে? 2 পাই স্কোয়ার m e⁴ ডিভাইডেড বাই CH³ ইন্টু z স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বইলো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো তো, এই যে এই পার্টটা এটা সব সময়ের জন্য ধ্রুবক হয়, সব সময়ের জন্য ধ্রুবক হয়। কেন? কারণ তুমি খেয়াল করে দেখো, এখানে এই 2 পাই ইলেকট্রনের ভর, চার্জ, আলোর বেগ, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, যে কোনো পরমাণু আসুক, প্রোটন সংখ্যা চেঞ্জ হোক, যে কোনো শেল আসুক, কখনো এগুলা চেঞ্জ হবে না। তাই এটাকে বলা হয় কি স্যার? ধ্রুবক। কি ধ্রুবক? রিডবার্গ ধ্রুবক হিসেবে দেওয়া হয়েছে এটাকে কি হিসেবে দেওয়া হয়েছে? এটাকে দেওয়া হয়েছে RH হিসেবে বলা হয়। ফাইনালি আমাদের ইকুয়েশন তাহলে কি দাঁড়ায়? 1 বাই ল্যামডা সমান ওই পুরো ধ্রুবকটা হচ্ছে RH ইন্টু জেড স্কোয়ার
ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটাকে আমরা কি বলি স্যার? মেইনলি রিডবার্গ ইকুয়েশন। এই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক রিডবার্গ ইকুয়েশন। যেহেতু আমরা জানি এই z² এই ক্ষেত্রে এটা হাইড্রোজেনের জন্য যদি হয়, কার জন্য? হাইড্রোজেনের জন্য যদি হয়, তাহলে এটা কি 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে থাকলো কি 1/λ সমান RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। সো আমরা এটাকে ইউজ করে অঙ্কগুলি করব। এখন এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে রাখবা যে এই যে আমরা এটা পেলাম, তাহলে এনার্জি মানে কি? এনার্জি মানে হচ্ছে h নিউ, আবার h নিউ মানে কি? c/λ, h c ইন্টু 1/λ তুমি লিখতে পারো। আর এই 1/λ-কে তুমি কি করতে পারো বলো? 1/λ-কে তুমি কি করতে পারো? পুরো রিডবার্গ সমীকরণ আকারে লিখতে পারো, আর h ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। হাইড্রোজেনের জন্য, যদি হাইড্রোজেন না হয় অন্য কোনো মৌল হয়, তাহলে কিন্তু z² সাথে থাকবে। ঠিক আছে, z² আমি এখন দিচ্ছি না, যেহেতু এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য। তাহলে আমি ডাইরেক্ট এনার্জিকে এভাবে লিখতে পারি। শক্তি বের করতে গেলে এখানে 3টা ধ্রুবক দেখো, খেয়াল করো, 1/n1² মাইনাস 1/n2²। তাহলে কম্পাঙ্ক তুমি চাইলে বের করতে পারো। কমা মানে কি? c/λ, c ইন্টু 1/λ। আবার এই 1/λ-কে পুরো রিডবার্গ স্টাইলে তুমি লিখবা, পুরো সূত্রটা এইভাবে লিখে ফেলতে পারো। এই তাহলে তরঙ্গ সংখ্যা নিউ বার ওয়েভ নাম্বার ছিল 1/λ। পুরো রিডবার্গ সমীকরণটা তুমি চাইলে লিখতে পারো। আর ল্যামডা তো অলরেডি আমরা জানি। তাহলে এখানে আমরা কি কি রাশি বা প্যারামিটার বের করতে পারি? এই এক সূত্র দিয়ে আমরা বিভিন্ন প্যারামিটার বের করতে পারি। কি কি খেয়াল করো? আমরা চাইলে এখান থেকে এনার্জি বের করতে পারি, কম্পাঙ্ক বের করতে পারি, তরঙ্গ সংখ্যা বের করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। তবে এটাকে ব্যস্তকরণ করে নিতে হবে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার বোর্ডে কি এই রকম ম্যাথ আসে? জি স্যার, বোর্ডের অঙ্কগুলো আমি এখনই দেখাবো। এখনই বোর্ডের অঙ্কে আমি যাবো, একটু ধৈর্য ধরো, আমি ইকুয়েশনটা শেষ করে যাচ্ছি। কিছু ইম্পর্টেন্ট কথা তোমাকে এখানে মনে রাখতে হবে। এনার্জি সমানুপাতিক কি? কম্পাঙ্ক। জানো কম্পাঙ্ক বাড়লে এনার্জি কি বাড়ে। প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে আমরা গত ক্লাসে দেখলাম যে এখানে দেখো, খেয়াল করো, এখানে 1 সেকেন্ড ধরো তুমি কি পাচ্ছ? 1 সেকেন্ডে ধরো এটা একই, হ্যাঁ, এটা 1 সেকেন্ডেই হচ্ছে। 1 সেকেন্ডে এটাও, 1 সেকেন্ডে এটাও। তো এটার বিস্তারটা কম, দেখো এটার বিস্তারটা কম, কিন্তু এটার বিস্তারটা কি বেশি। যদি এমন করো এটাকে তুমি যদি চাপায়া দাও, হ্যাঁ, তাহলে বিস্তার বড় হয়ে যাবে। তাহলে এটা সেম হয়ে গেল না? সেম হয়ে গেল। আর যদি এটাকে আগের মতোই রাখো, তাহলে এটা কি ল্যামডাটা বড় হচ্ছে। তার মানে এই যে ল্যামডা যদি বড় করো, ল্যামডাটা কি বড়, তাহলে 1 সেকেন্ডে একটা পূর্ণ স্পন্দন। সো এটার কি এনার্জি কম। আর ওই জায়গায় যদি তুমি এটাকে চাপায়া বিস্তারকে বাড়ায় দাও, ওই জায়গায় তুমি 1 সেকেন্ডে 3টা ফ্রিকোয়েন্সি বা 3টা তুমি তরঙ্গ ওয়েভ লেন্থ পাচ্ছ। মানে 3বার হচ্ছে পূর্ণ স্পন্দন। একটা কাঁপতেছে এইভাবে, আর একটা এইভাবে কাঁপতেছে। সো এটা এনার্জি বেড়ে যাবে। স্প্রিং এর মতো, আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম, একটা স্প্রিং এভাবে এটা যদি চাপায় এমন করো, নিশ্চয়ই এই স্প্রিং ফোর্স থেকে অনেক বেশি শক্তিশালী হবে। এটা খেয়াল রাখবা। তাহলে এখানে কম্পাঙ্ক বাড়লে কি হয় স্যার? কম্পাঙ্ক বাড়লে এনার্জি বাড়ে, তথা তরঙ্গ সংখ্যা বাড়লে এনার্জি বাড়ে। তবে ল্যামডা কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানে যখন এটা বড়, ল্যামডা যখন বড়, তখন কম্পাঙ্ক কি ছোট। আবার ল্যামডা যখন ছোট এখানে, তখন কম্পাঙ্ক কি বেশি। 1 সেকেন্ডে 3টা, এখানে 1 সেকেন্ডে একটা, কিন্তু ল্যামডা বড়। সো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপরে যখন তুমি দেখবা ল্যামডা ম্যাক্সিমাম, সর্বোচ্চ দীর্ঘতম হয়, তখন এনার্জি হবে কি মিনিমাম, কম্পাঙ্ক হবে কি মিনিমাম, তরঙ্গ সংখ্যা হবে কি মিনিমাম। এনার্জি মিনিমাম হইলে এই জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এনার্জি মিনিমাম হইলে কি হয়? এনার্জি মিনিমাম বলতে কি বোঝায়? তোমার দুইটা শেলের ব্যবধান, ওই শক্তির মানটা আমরা বের করব।
সবচেয়ে কম ব্যবধান হইতে পারে, যেখানে n2 আর n1 এর ব্যবধান সর্বোচ্চ কত হইতে পারে, 1 ব্যবধান হইতে পারে। কেননা তুমি খেয়াল করবা যে শেল কখনো ভগ্নাংশ হয় না, মানে 0.1 0.5 ডিফারেন্স হতে পারে না। তাহলে ল্যামডা যখন ম্যাক্সিমাম, মিনিমাম যখন হবে এনার্জি, মিনিমাম এনার্জি হবে কখন, পরপর শেল যদি হয়, কারণ পরপর দুইটা শেলের ব্যবধান হচ্ছে সবসময় কত স্যার, সবসময় 1 হবে, এটা খেয়াল রাখবা। যেমন ধরো তোমাকে যদি প্রশ্নে বলে যে এটা বামার সারি, এটা বামার সিরিজ, তো বামার বলার পর বললো যে ল্যামডাটা দীর্ঘতম, ল্যামডাটা ম্যাক্সিমাম, তাহলে n1 তো 2 অবশ্যই, তাহলে নিশ্চয়ই 4 থেকে 5 থেকে অসীম থেকে সর্বোচ্চ না, তুমি কি বলবা 3 থেকে পড়লেই সেটা কি সর্বনিম্ন হবে, মানে 3 থেকে 2 এর ব্যবধানটা কত, 1। তাহলে বামার সারিতে যদি বলে সর্বোচ্চ ল্যামডা, সেই ক্ষেত্রে n2 কত হবে, বামার সারি বলার সাথে সাথে n1 কত 2, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হলে এনার্জি মিনিমাম হবে, আর এনার্জি মিনিমাম হতে হলে 2 শেলের ব্যবধান অ্যাটলিস্ট 1 হইতে হবে, সো n2 কত 3 হবে। পাশাপাশি যদি বলা হয় ল্যামডা মিনিমাম, তাহলে এনার্জি কি হবে, ম্যাক্সিমাম, বাকি সবগুলা ম্যাক্সিমাম হবে। তো কোনো শেলের কথা না বললে যদি বলে বামার সিরিজ বললে তো n1 কত 2, তাহলে n2 কি হবে, কিছু না বললে সর্বোচ্চ বলতে আমরা অসীম তখন ধরবো, আর 1/n2 স্কোয়ার যেহেতু সমীকরণে 1/ অসীম স্কোয়ার কি হয়ে যায়, 0 হয়ে যায়, কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা খেয়াল করতে হবে যেন এই ভুলগুলো না হয়। ওকে, তাহলে আমাদের ওখানে যে প্রবলেমটা ছিল খেয়াল করছো কিনা, অর্থাৎ যদি কি বললাম ওই সময়, যদি এখানে কি হয়, যদি এখানে ল্যামডা মিনিমাম হয় তাহলে এনার্জি কি ম্যাক্সিমাম হবে। এনার্জি ম্যাক্সিমাম মানে কি, যদি কোনো সারির কথা বলে বামার, তাহলে n1 তো 2 হবেই, তাহলে n2 আমরা ধরবো অসীম, ঠিক আছে। একই রকম ভাবে এটাও খেয়াল রাখবা, এটা ম্যাক্সিমাম মানে কি, এটাও ম্যাক্সিমাম, এইটা তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম মানে কি, এনার্জি কি ম্যাক্সিমাম। ওকে, আরেকটা কথা খেয়াল রাখতে হবে আমাদের এখানে, আরেকটা কথা হচ্ছে যে স্যার আমরা যখন অঙ্ক করার সময় এই যে ধ্রুবকের যে ব্যাপারটা কিভাবে শিখলাম আমরা, 6 7 8 9 10 সিজিএস এককে পার সেন্টিমিটার আসে। তোমার তো ল্যামডা বের করতে গেলে এখানে যে সমীকরণ 1/λ সমান RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন এটার কোনো একক নাই, একক আছে শুধু এইটা, তাহলে এই একক বের হবে কোত্থেকে, এই একক থেকে। ল্যামডাকে তুমি যদি বের করতে চাও বিভিন্ন এককে, তাহলে কি করবা, আচ্ছা তাহলে দেখো সেটা তোমার যদি করতে হয় তখন তুমি কি করবা, তখন তুমি এভাবে করতে পারো যে ধরো এই মানটা 109 6 7 8 সেন্টিমিটারকে নিচে নিয়ে আসো। আমি একটু ডিটেলসে বলতে চাচ্ছি আর কি। তুমি সেন্টিমিটারকে কিসে নেবা, ধরো এসআই এককে নেবা, সেন্টিমিটারকে কত দিয়ে ভাগ দেবা, 100 দিয়ে ভাগ দিলে কি হয়, মিটার হয়। তাহলে 109 6 7 8 এই রাশি উপরে চলে গেলে কিন্তু গুণ হবে, মিটার ইনভার্স হয়ে যাবে। তাহলে অনেক সময় এটা সায়েন্টিফিক মোডে লিখলে 1.0968 এভাবে যখন লেখে, তুমি 1 2 3 4 5 ঘর নিয়ে আসছো, তাহলে 2 এর সাথে 5 যোগ করলে 7, এখানে দশমিক দিলে এইভাবে তুমি দিবা, আর দশমিক যদি না দাও তাহলে এভাবে দিবা। আর যদি ন্যানোমিটারে করতে চাও তাহলে এই জিনিসটা থেকে যদি আমি আবার করি 109 6 7 8 সেন্টিমিটার থেকে ন্যানোমিটার যাবে, 10⁷ দিয়ে গুণ দিলে কি হবে, ন্যানোমিটার। তাহলে 109 6 7 8 ইন্টু 10⁻⁻7 ন্যানোমিটার ইনভার্স হয়ে যাবে। যদি সায়েন্টিফিক মোডে লিখতে চাও এখানে দশমিক যদি দাও তাহলে কি হবে, দশমিক দিলে অলরেডি তুমি 5 ঘর আগে নিয়ে আসছো, তাহলে -7 হয়ে যাবে, কি হয়ে যাবে, -2 ন্যানোমিটার ইনভার্স। তাহলে তুমি খেয়াল করে দেখো, এসআই এককে করতে চাইলে মিটার এককে আনতে পারো, সিজিএস এ সেন্টিমিটার রাখতে পারো, আবার ভিজিবল রেঞ্জ বুঝতে গেলে তুমি তো রেঞ্জ জানো 380 থেকে 780 ন্যানোমিটার হয়। এই ন্যানোমিটার আমার সাধারণত শিখি, তাহলে এই এককটাও তুমি শিখে রাখতে পারো ইজি করার জন্য, ঠিক আছে। স্যার আপনি কি এই অধ্যায়টি শেষ পর্যন্ত পড়াবেন? আসলে
শেষ পর্যন্ত করব, এই অধ্যায়টা শেষ করব কিনা এই সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নাই। আমরা এখানে বর্ণালী পার্টটা শেষ করতেছি আগে। বর্ণালী পার্টটা আমরা গত ক্লাসে বেসিক কনসেপ্টগুলো শেষ করলাম, পারমাণবিক বর্ণালীর শিখা পরীক্ষা পর্যন্ত আসছি। আজকে আমরা পারমাণবিক বর্ণালীর লাস্ট পার্ট যেটা হাইড্রোজেন বর্ণালী করতেছি। আরেকটা ক্লাস হয়তো লাগতে পারে যেটা আণবিক বর্ণালী, ইনফ্রারেড, এনএমআর, এমআরআই কীভাবে হয়, ফ্লোরোসেন্স কীভাবে হয়, এগুলো আমরা ওভেন কিভাবে রান করানো হয়, বিভিন্ন টপিকের প্রশ্ন আছে, সেটা শেষ করব। এবং সেকেন্ড পার্টের বেয়ার-ল্যাম্বার্ট ল, এই যে বর্ণালী যে একটা সিরিজ, এটা হয়তো শেষ করব আশা করি। তারপরে কি করবো এটা পরে ডিসিশন নেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এইটা এককের বিষয়টা গেল। আবার খেয়াল রাখবা, কখনো N1 এবং N2 এই দুইটা সেলের মান যখন বের করতে বলে তখন আমরা কি করব? তখন আমরা যখন যদি এরকম ভগ্নাংশ দশমিক ধরো 4 আসলো, বা N2 মান, কথার কথা N2 মান আসলো 4 পয়েন্ট সামথিং, মনে রাখবা 4.1 আসতে পারে, 4.2 আসতে পারে, 4.3 আসতে পারে, 4.4 আসতে পারে। সো 1 থেকে 4 পর্যন্ত যদি হয় তাকে আমরা 4ই ধরবো। কিন্তু যদি এটা কি আসে খেয়াল করে দেখো, কিন্তু যদি এখানে কি আসে 4.5, 4.6, 4.7, 4.8 বা 4.9 এই জাতীয় মান আসে, 0.5 থেকে 0.9 যদি আসে তাকে আমরা একবারই 5 ধরবো, কারণ শেল কখনো কি হয় না, ভগ্নাংশ হয় না। আচ্ছা, তাহলে আমাদের কিছু এমসিকিউ বাকি ছিল। রিডবার্গ সমীকরণের এই যে ধরো এইটা, এই ম্যাথটার কথা যদি আমরা বলি, এই যে এটা যেটা আসছে কোথায়, সিলেট বোর্ড 2022, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজ বলছে, তাহলে নিশ্চয়ই N1 কত 2 হয়ে গেল। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কোনটা স্যার? তরঙ্গ সংখ্যা মানে নিউ বার, এটা মিনিমাম মানে এনার্জি কি, এনার্জিও মিনিমাম। তরঙ্গ দৈর্ঘ্য বললে উল্টা হয়, ব্যস্তানুপাতিক হয়। আর তরঙ্গ সংখ্যা বলছে মানে কম্পাঙ্ক অথবা তরঙ্গ সংখ্যা এনার্জি একই সমানুপাতিক হবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বললে ওইটা কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তা তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? আচ্ছা, তাহলে বামার সারি যেহেতু বলছে, তাহলে N1 তো নিঃসন্দেহে 2, তাহলে N2 কত হবে স্যার? যেহেতু এটা সর্বনিম্ন বলা তরঙ্গ সংখ্যা, তাহলে এনার্জি মিনিমাম, আর এনার্জি মিনিমাম হলে N2 আর N1 এর ব্যবধান কত, 1 হবে। তো এর নিচে তো হতে পারে, এর নিচে হলে ভগ্নাংশ হয়ে যায়, তাই না? আচ্ছা, আচ্ছা ওকে, দেখো তাহলে এটা কি হবে স্যার? ব্যবধান 1 মানে কি, উপর থেকে যদি পড়ে এটা 3, তাহলে N1 আর N2 যদি তুমি পেয়ে যাও তাহলে কিভাবে করবা? দেখো এখানে তরঙ্গ সংখ্যা চাইছে না, নিউ বার চাওয়া হয়েছে। নিউ বার মানে কি, হাইড্রোজেনের জন্য RH লিখবো ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। জেড এর মান তো 1, হাইড্রোজেন পরমাণু বলা সেই জন্য। তাহলে এখানে RH N1 কত স্যার? 2, যেহেতু এটা 4 হয়ে যাবে, আর এটাকে 3, এটা 1/9 হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করলে কোনটা আসে? লসাগু হবে 36, হ্যাঁ, RH বিয়োগফল হবে 5, এই যে খ আসে, ঠিক আছে স্যার? এখানে ল্যামডা বের করব না, ল্যামডা বের করতে বলে নাই স্যার, এখানে ল্যামডা বের করতে বলে নাই, কেননা এখানে কি বলছে, তরঙ্গ সংখ্যা বের করো, তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি, তরঙ্গ সংখ্যা চাওয়া হয়েছে। হ্যাঁ, তরঙ্গ সংখ্যা যেহেতু চাইছে, এখানে কিন্তু ল্যামডা চাই নাই, এখানে কিন্তু ল্যামডা চাই নাই। আচ্ছা, আর ম্যাথ কোথায় ছিল? এই ধ্রুবক তো অলরেডি মুখস্থ হয়ে গেছে তোমাদের। ম্যাথ আর এমসিকিউতে ছিল এখানে একটা ম্যাথ, দেখো এটা আসছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 সেশনে আসছিল। রিডবার্গ ধ্রুবক RH হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের, বামার সিরিজ মানে কি N1 2, দ্বিতীয় লাইন মানে কি N1 প্লাস nth লাইন সমান কি N2, রাইট? তাহলে এটা 2 প্লাস দ্বিতীয় লাইন মানে 2, সো এটা কি 4, N2 কত 4, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তুমি ক্যালকুলেশন করতে পারো। এখানে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ কি চাওয়া হয়েছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ সংখ্যা কিন্তু চাইনি। তুমি একটা জিনিস খেয়াল রাখো, তুমি তাড়াতাড়ি করবা কিভাবে, তরঙ্গ সংখ্যা যদি চায় RH হবে উপরে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি চায় RH হবে কোথায়, নিচে, কারণ 1/λ, ল্যামডাকে ব্যস্ত গ্রহণ করলে RH নিচে চলে যাবে। আর যদি তরঙ্গ সংখ্যা বের করো
তাহলে ওইটাই তো 1/λ, ওইভাবেই তো থাকবে যেভাবে RH উপরে ছিল উপরেই থাকবে। তাহলে যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তাই এই দুটো অপশন আগে বাদ যাবে, বাকি রইলে এই দুটো অপশন। তাহলে তুমি এটা ক্যালকুলেশন দ্রুত করতে পারো কিভাবে, 1/λ সমান RH ইন্টু 1 বামার বলাতে 2 স্কোয়ার আর দ্বিতীয় লাইন বলতে 4 স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন করো, একটা হয়ে যাবে। আচ্ছা, অনেকগুলো অঙ্ক বাকি, আমি টাইম নষ্ট করতেছি না এখানে। আর কোনটা, হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে কত তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হবে হাইড্রোজেনে বসে, তাই না? 1/λ সমান RH ইন্টু 1 কি, একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর প্রথম শক্তি স্তর মানে কি, প্রথম শক্তি স্তর মানে এই যে এইভাবে। সো এখানে তুমি দেখো এককটা অ্যাংস্ট্রমে দেওয়া। আচ্ছা, RH মানে কি ছিল, 109,678 ইন্টু 10⁻⁻7 কি ন্যানোমিটার ইনভার্স ছিল, কিন্তু এখানে কিসে দেওয়া, অ্যাংস্ট্রমে দেওয়া। আমরা জানি 1 ন্যানোমিটার মানে কি 10 অ্যাংস্ট্রম, 10 অ্যাংস্ট্রম, তাই না? জাস্ট আমরা ওই প্রথম থেকে যদি করি, যদি না বুঝো তুমি, RH সমান 109,678 পার সেন্টিমিটার ছিল। আমরা কি করলাম, 109,678 নিচে সেন্টিমিটার আনলাম। 1 সেন্টিমিটার মানে কি স্যার, 1 সেন্টিমিটার মানে কি বলো, 10⁸ অ্যাংস্ট্রম বলা যায়, তাই না? যেহেতু সেন্টিমিটার সাথে মিটার হইলে 10 হতো, তাহলে এটা কি 109,678 ইন্টু 10⁻⁻8 অ্যাংস্ট্রম। তাহলে জাস্ট এই মানটা তুমি বসাও, ক্যালকুলেশন করে ল্যামডা বের হয়ে যাবে। ব্যস্তকরণ কিন্তু করতে হবে। তবে এটা আসছে বরিশাল বোর্ড 2019-এ। কি আসছে, বরিশাল বোর্ড 2019-এ আসছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশেন্স সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, দেখো তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য না, বি কেয়ারফুল, তরঙ্গ সংখ্যা মানে ওয়েভ নাম্বার, সো এনার্জির সাথে সমানুপাতিক। সেটা কি সর্বোচ্চ মানে কি ম্যাক্সিমাম, তাহলে নিউ বার যদি ম্যাক্সিমাম হয়, এনার্জিও কি ম্যাক্সিমাম। আচ্ছা, এনার্জি ম্যাক্সিমাম হলে N2 কত হয়, অসীম হয় সাধারণত। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশেন্স সিরিজ বলছে, তাহলে N1 কত 3, তাহলে এখন ইজি হয়ে গেল। তাহলে আমাদের এখানে প্যাশেন্স সিরিজ বলাতে তরঙ্গ সংখ্যা বের করব, RH প্যাশেন্স সিরিজের জন্য এটা কি 3 স্কোয়ার, আর সর্বোচ্চ বলাতে অসীম, অসীম মানে কি 0 হয়ে যাবে, -0, সো RH বাই কি 9, শেষ। এইটা তুমি ক্যালকুলেশন ছাড়াই করতে পারো, কেন জানো? তুমি দেখো এই তিনটা অপশন, এই তিনটা RH কিন্তু নিচে, RH নিচে হলে কিন্তু ল্যামডাকে বোঝায়, উল্টাইলে RH, তাহলে একমাত্র তরঙ্গ সংখ্যার জন্য RH একটাই উপরে আছে। তুমি ক্যালকুলেশন ছাড়াই এটা করে ফেলতে পারো দ্রুত, এগুলো ট্রিকি ওয়েতে তুমি করতে পারো। আচ্ছা, ওকে, দেখো আমরা ঢাকা বোর্ড 2023-এর একটা প্রশ্ন দেখি, সৃজনশীল। একটা ইলেকট্রন, উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণ কিরূপভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে দেখো এই যে ইলেকট্রনটা ধাপান্তর হলো কোথায়, এটা হলো প্রথম শেল, এতে না দ্বিতীয় শেলে পড়লো। কোথা থেকে পড়লো, 2, 3, 4, 5, 5-এর থেকে 2-এ পড়লো। হাইড্রোজেন পরমাণুর প্রশ্নে বলা সৃষ্ট বর্ণ কিরূপ হবে। আচ্ছা, এটা তো আমরা ওইভাবে করতে পারি, 1/λ বের করব, RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, 1/λ সমান রিডবার্গ ধ্রুবকটা তুমি জাস্ট মান বসাবা কত, তুমি যদি ন্যানোমিটারে বসাও, তাহলে সহজ হবে -7 ন্যানোমিটার ইনভার্স ইন্টু 1/n1 কত হবে, দ্বিতীয় 2 স্কোয়ার মাইনাস n2 কত 5 স্কোয়ার। তাহলে লাস্টে তোমার যেটা আসবে, ল্যামডাকে ব্যস্তকরণ করে তুমি অ্যান্সার পেয়ে যাবা কত ন্যানোমিটার। বর্ণ কিরূপ হবে, বর্ণ রেঞ্জ তোমরা জানো, 450 পর্যন্ত হচ্ছে নীল, এরপর 450 থেকে 500 পর্যন্ত আসমানি, এর মধ্যে হবে মেবি নীল হবে, দেখে নিও, ভিজিবল রেঞ্জ দেখে নিও। রাশিয়ার 2023 এখানে বলছে উদ্দীপকের বি সিরিজের সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা। বি সিরিজ মানে এটা, মানে দ্বিতীয় শেলকে বোঝাচ্ছে। তাহলে 3 থেকে পড়লো 2-এ,
আবার 4 5 6 7, 1 2 3 4 5, 5 বার অঙ্ক করা লাগে, তুমি 5 বার করতে পারো, অথবা প্রথম আর শেষেরটা করলেই রেঞ্জটা তো পাওয়া যায়, 5 বার তো আর করা লাগে না। তাহলে তুমি একবার কি করবা, যেহেতু এটা হাইড্রোজেন বর্ণালী বলাই আছে, সো 1/λ, ল্যামডার মানটা বের করবা। প্রথমে এটা বের করবা, এখান থেকে ল্যামডাটা বের করবা কত আসে, এটা লাল রং আসবে, ভিজিবল রেঞ্জ হবে। তারপরে আবার 3-এর জায়গায় কত বসাবা, 7 একবার বসাবা, ওটাও ভিজিবল আসবে। তাহলে কি হলো যে দুইটাই যেহেতু ভিজিবল, প্রথমটা এবং শেষটা ভিজিবল, তো মাঝেরগুলো কি হবে, ভিজিবল হবে। সমস্যা ছিল কিন্তু এখন সব বুঝতে পারছি। ওকে ফাইন। যশোর বোর্ড 2023-এর কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসাব করো। স্থানান্তর কোত্থেকে, 1 থেকে 3-এ। এখন তুমি দেখলে এটা শোষণ হয়ে উপরে যাচ্ছে, মানে উপরে সেলে যাচ্ছে। তুমি একটা কথা মনে রাখবা, নিচের থেকে উপরে যাক বা উপর থেকে নিচে পড়ুক, হোয়াট এভার, শোষণ হোক বা বিকিরণ হোক, সব সময় আমার n1 ছোট হবে আর n2 কি হবে, বড় হবে। তাহলে এখানে কি চাইছে, শোষিত শক্তি, এনার্জি, আমরা জানি ডাইরেক্ট করা যাবে, তাই না, ডাইরেক্ট করা যাবে। কিভাবে, ওই যে নিয়েও আর আমি ভাঙলাম না, একেবারে আলোর বেগ সহ মানে পুরোটাই তুমি করতে পারো। যেহেতু এখানে কি বলা আছে, z সমান 1, হাইড্রোজেন বলা, তাই z স্কোয়ার এখানে আসবে না, 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এখানে মনে রাখবা h কি 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে, ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। রিডবার্গ কনস্ট্যান্ট, কিন্তু দেখো তুমি যদি এখানে জুলে রাখো, এখানে মিটার পার সেকেন্ডে রাখো, তাহলে রিডবার্গ ধ্রুবকে কিসে রাখতে হবে, এসআই এককে রাখতে হবে। সেখানে এসআই এককে যদি রাখো, তাহলে মনে আছে মিটার, এটা কিন্তু মাইনাস হবে না, হ্যাঁ 2 হবে, +2 কিন্তু খেয়াল রাখবা, মিটার ইনভার্স। তারপরে বাকিটুকু যা আসবে, এটার উত্তর কিসে আসবে, জুলে আসবে। আচ্ছা, উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি। আসলে যদি তুমি এভাবে চিন্তা করো যে উপর থেকে এসে যদি পড়ে 3-এ না 4-এ, তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য ছোট বড় হবে, এইটা জন্য উদ্দীপকটা লাগে না, তাহলে এটা সৃজনশীল হয় না। কিন্তু উদ্দীপক থেকে যেহেতু অ্যান্সার করতে হবে, তাহলে আমাকে ধরতে হবে 1 থেকে 3-এ যায়, আবার 1 থেকে 4-এ যায়। তাহলে এখান থেকে শোষিত শক্তি, এখান থেকে শোষিত শক্তি থেকে তোমাকে বের করতে হবে, বা ল্যামডাটা কোনটার বড়। তাহলে তুমি এখানে তো জানোই, একবার 1 থেকে 3-এর ক্ষেত্রে ল্যামডা বের করবা, λ1, আবার 1 থেকে 4-এর ক্ষেত্রে ল্যামডা বের করবো, λ2। তো যেটা এখান থেকে এভাবে বের করবা কোনটা বড়, সাধারণত কমন সেন্স কি বলে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক, এটা কি এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা কি ব্যস্তানুপাতিক, তাহলে 1 থেকে 4-এ শক্তি বেশি, তাহলে ল্যামডাটা ছোট হবে, 1 থেকে 3-এর শক্তিটা কম, ল্যামডাটা বড় হবে। চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন দেখো 2023-এর, উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে। ওই তোমার 5 থেকে 2-এ পড়ছে, সো আগের ঢাকা বোর্ডের মতো অঙ্ক এটা করলাম না, সেম টাইপ। বরিশাল 2023, এখানে এক্স ও ওয়াই মোলের প্রতীকের প্রচলিত অর্থ বহন করে না। আচ্ছা যাই হোক, এক্স মোলের এন শেল থেকে, এক্স মোল ও হাইড্রোজেন বোঝাই যায়। আচ্ছা, এন শেল থেকে এল শেলে, কে এল এম এন এন, তাহলে এন থেকে এল মানে কি 4-এর থেকে 2, তরঙ্গ দৈর্ঘ্য বিকিরিত, এর একদম ইজি স্যার। এখানে n1 কত 2 আর n2 কত 4, ব্যাস ল্যামডা বের করবো, একদম ইজি। এখানে কি বলছে দেখো, বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বিতে বলছে যে কি 1টা 2টা 3টা, এটা দ্বিতীয় শেল দেখাই যাচ্ছে, দ্বিতীয় শেল, বি মানে দ্বিতীয় শেল, 3 থেকে পরে 2, 4 থেকে 2 পরে, 5 থেকে 2 পরে, বলছে যে সবগুলা না, যেটার তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম। আচ্ছা, একটু আগে তুমি দেখছো ল্যামডা আর এটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা যদি কি হয় ম্যাক্সিমাম হয়, তাহলে এনার্জি কি হবে মিনিমাম। তো এনার্জি মিনিমাম মানে কি, এখানে এনার্জি থেকে নিশ্চয়ই এনার্জিটা কম, আর এটা আরো কম, তাহলে 3 আর 2 শুধু এটা বের করবো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটার করা লাগলো না। তার মানে এখানে কি হবে, এখানে n1 কত ধরবা 2 আর n2 কত ধরবা 3, এই যুক্তিটা দিবা, এখান থেকে তোমার ব্যাখ্যা দেওয়া যায়। যেহেতু এনার্জির ব্যবধানটা কোথায় সবচেয়ে কম, এতটুকু,
তাহলে এটার জন্য 2 আর 3 নিয়ে আমরা কাজ করব। তারপরে দেখো কি বলছে, এ ও সি শক্তি স্তরের শক্তির পার্থক্য দেওয়া, ই দেওয়া, ডেল ই দেওয়া, নির্গত আলোকরশ্মি দৃশ্যমান হবে কিনা, সেটা একদম ইজি। ই মানে কি এইচ নিউ মানে কি সি বাই ল্যামডা, ল্যামডা বের করো, দেখো কোন মান আসে, ন্যানোমিটারে কনভার্ট করো, বাস। আচ্ছা, উদ্দীপক ছাড়া না, ওটা তো বলা হয়েছেই। খেয়াল করো, সময় তো কম, অনেকগুলো সৃজনশীল বাকি আছে। 23 দেখো, উদ্দীপক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য একদম ইজি স্যার। কোত্থেকে পড়ে? 2 এ পড়ে। কোত্থেকে? 3 থেকে। তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, n1 কত 2 আর n2 কত 3। সেম অঙ্ক, বারবার এক জিনিস করার দরকার নেই, আমাদের এমসিকিউতে অনেক টাইম নষ্ট হয়ে গেছে। 23 আসছে 2 নং, মানে এটা উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তুমি দুইবার করবে, ল্যামডা 1 ল্যামডা 2, ল্যামডা 1টা বের করবা কি হবে, আর এইচ ইন্টু 1 বাই কি, কোথায় হিসাব করে, বিতে 2 স্কোয়ার 3 স্কোয়ার, একবার করবা। আরেকবার এটা যেহেতু যদি 1 ধরে, এটা 2, এটা 3, ঠিক আছে, এটা 4, অথবা দেখা যাচ্ছে বি, আচ্ছা এ আর বি এভাবে বসে, তো এটা 3 থেকে 2 পড়ে, এটা 4 থেকে 2 পড়ে। তাহলে দীর্ঘতম তরঙ্গ তুমি একবার n1 কত 2, একবার n2 কত 3 ধরবা, এটার জন্য ল্যামডা 1 পেলা। আবার ল্যামডা 2 এর জন্য n1 কত 2 আর n2 কত 4 পেলা। তো অঙ্ক করে বের করলা। আরেকটা ইজি কনসেপ্ট কি জানো, এনার্জি ব্যবধান কম, সো ল্যামডা বড়, এনার্জি ব্যবধান বেশি, সো ল্যামডা ছোট। এমনি এটা মুখে মুখে সব করা যায়, অঙ্ক ছাড়াই আসলে। তো তুমি অঙ্ক করে দেখাবা। আচ্ছা, এন শেল থেকে ইলেকট্রন ধাপান্তরের সময় বিকিরিত রশ্মি ফোটনের শক্তি দেওয়া। ওকে, উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে বিকিরিত রশ্মি যে একটা, এই আরেকটা এলে এসে পড়ে, একটা 3 থেকে 2 পড়ে, একটা 4 থেকে 2 পড়ে। এটা ল্যামডা ছোট হবে যেহেতু শক্তি বেশি, এটা ল্যামডা বড় হবে যেহেতু শক্তি কি কম। তো এই ল্যামডা 1 ধরলা আর এটা ল্যামডা 2 ধরলা, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, ব্যবধান বের হয়ে গেল। উদ্দীপক ইলেকট্রনের স্থানান্তরে সৃষ্ট বর্ণালী দৃষ্টিগোচর হবে কিনা, স্যার এটা কোথায় এসে পড়ে, এল মানে দ্বিতীয় শেলে পড়ে। কোত্থেকে পড়ে, 1 2 3 4, 4 থেকে 2 পড়ে। হ্যাঁ, এটা তো জানা কথাই, আসমানি হওয়ার কথা। মানে n1 এখানে 2 ধরবা, n2 কত 4 ধরবা, বাকি ক্যালকুলেশন সেম। ঢাকা বোর্ড 2025, আচ্ছা এটা নিয়ে খুব কথা ছিল, মানে অনেকে খুব উত্তেজিত এটা নিয়ে যে স্যার এটা অ্যাকচুয়ালি কি হবে। আচ্ছা, এক্সেপশনাল গুলো একটু দেখো। তোমরা অনেকেই দেখছো ঢাকা বোর্ড 2025 প্রশ্নে নিউক্লিয়াসে চলে গেছে, মানে প্রথম শেলটা দেখাতে গিয়ে নিউক্লিয়াস পর্যন্ত দেখাইছে। মানে এটা যে তুমি খালি বলতেছো, চেল্লাচ্ছ যে স্যার এটা ভুল ভুল, শোনো, নিউক্লিয়ার আমাদের সিলেবাসে নাই বলেছেন বিষয়টা এরকম তোমরা বলতেছো, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে খেয়াল করো, কোন ক্ষেত্রে, নিউক্লিয়াসের ক্ষেত্রে। এখানে নিউক্লিয়াস প্রথম শেলে যদি কোনো ইলেকট্রনটা হঠাৎ নিউক্লিয়াসে পড়ে যায়, এটাকে বলে ইলেকট্রন ক্যাপচারিং। এটা একটা ধরনের তেজস্ক্রিয়তা, এটাকে ইলেকট্রন ক্যাপচারিং বলে। নর্মালি এটা হয় না, এটা তেজস্ক্রিয়তার ক্ষেত্রে হতে পারে। তো একটা ইলেকট্রন যদি ঘুরতে ঘুরতে প্রথম শেলে আসে এবং সেই নিউক্লিয়াস যদি তাকে খেয়ে ফেলে ডাইরেক্ট, ওটাকে বলে ইলেকট্রন ক্যাপচারিং। এটা তেজস্ক্রিয়তার বিষয়, যদিও একেবারে যে হয় না তা না, তবে আমাদের সিলেবাসে যদি এটা নাই, তাই এটা প্রথম শেলে ধরে করতে হবে। আচ্ছা, E1 এবং E2 দুইটা ইলেকট্রনের পতন দেখাচ্ছে। তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ? এটা হচ্ছে E2 লেখা আর এটা হলো E1 লেখা। E1 পড়ছে কোথায়, বিতে মানে দ্বিতীয় শেলে, 4 থেকে 2 পড়ে। আর E2 পড়ে কোথা থেকে, এটা হচ্ছে 3 থেকে 1, তাই না, সি থেকে 3। তাহলে এখন কোনটাতে টাকা শনাক্তকরণ করা, টাকা শনাক্ত করা হয় ইউভি রেঞ্জ দিয়ে। কোন রেঞ্জ দিয়ে, আলট্রা ভায়োলেট ইউভি রেঞ্জ, 230 ন্যানোমিটার থেকে 370 বা 80 ন্যানোমিটার পর্যন্ত, যাকে ইউভি রেঞ্জ বলা হয়। তাহলে 3 থেকে 1 আমরা জানি ইউভি, কিন্তু 4 থেকে 2 তো ভিজিবল। তুমি অঙ্ক করে দেখাবা, ল্যামডার মান বের করবা এটার জন্য, যেখানে n1 কত, n1 1, n2 কত 3, আর ল্যামডা ওটার জন্য কি, ল্যামডা 2 এর জন্য কি, n1 কত 2 আর n2 কত 4। এটা ভিজিবল হবে, যেটা দিয়ে জাল টাকা শনাক্ত করা যাবে না। আর এটা 1 আর 3 এর ক্ষেত্রে, যে এইটা ইলেকট্রন 2 এর ক্ষেত্রে কি আসবে, আলট্রা ভায়োলেট আসবে।
আলট্রাভায়োলেটের মান যেটাই আসুক, ল্যামডা যেটাই আসুক, যদি 230-এর বাইরে আসে ওটা দিয়ে কিন্তু জালটাকে শনাক্ত করা যাবে না। বাট আমরা যেটা বলবো যে ধরো 91 ন্যানোমিটার আসলো, এটাকে আমরা ইউভি অঞ্চল বলবো। আমরা যেটা বলতে পারি ইউভি অঞ্চল দিয়ে টাকা শনাক্ত করা যাবে, ইউভি অঞ্চল দিয়ে, বাট 91 ন্যানোমিটার দিয়ে করা যাবে না। ইউভি অঞ্চল বলতে 230 থেকে 380, এটাও ইউভি অঞ্চলের মধ্যে পড়ে। তার মানে ইউভি অঞ্চল দিয়ে তুমি করতে পারো, কিন্তু এক্স্যাক্টলি যে ন্যানোমিটার হবে সেটা যে করবে ব্যাপারটা কিন্তু এরকম না আসলে। এখানে কি বলছে, n এর মান 2 হলে A3+ আয়নের ক্ষেত্রে বামার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্য গণনা করো। এটা দেওয়া আছে যদি স্যার NS2, যেখানে n এর মান কত দেওয়া 2, তাহলে ইলেকট্রন বিন্যাসের কি আসতেছে, A হচ্ছে 2s2, বুঝতেই পারতেছো 1s2 2s2, দিস ইজ বেরিলিয়াম। তাহলে A3+ মানে বেরিলিয়াম 3+ বলতে 1s1 বোঝাবে, মানে একটা ইলেকট্রন বোঝালো। কিন্তু মনে রাখবা এখানে কিন্তু হাইড্রোজেন বলে নাই, সো জেড এর মান কি 4 ধরে করতে হবে। তাহলে বামার সিরিজ বলাতে n1 তো 2 নিশ্চিত হয়ে গেল, তৃতীয় রেখা বসছে, তাহলে n1 প্লাস nth লাইন সমান কি n2, n1 কত 2 আর nth লাইন কত, তৃতীয় রেখা বসছে, তাহলে এটা কত হবে 5, সো এটা হচ্ছে n2, এটা হচ্ছে n1। ওকে, জেড এর মান কত 4, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য গণনা করো 1/λ সমান RH ইন্টু 1 কি 2² মাইনাস 1 কি 5² ইন্টু কিন্তু 4² থাকবে, খেয়াল করো এটা বেরিলিয়াম 3+। রাশি 2025 এখানে কি বলছে দেখো, কোন ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন ধাপান্তর, এটাও রাশি 2025-এ আসছে। দেখো এটা হচ্ছে প্রথম শেল যেটা ডি থেকে আসে, 4 থেকে 1-এ, তারপরে 4 থেকে 2-এ, 4 থেকে 3-এ। তো এখন যেটা 4 থেকে 1-এ পড়ে তুমি জানো এটা ইউভি হবে। তো ইউভি দিয়ে জাল পাসপোর্ট করা হয়, ইউভি দিয়ে রোগ নাশক মানে রোগ জীবাণু ধ্বংস করা যায়। হ্যাঁ, তেমন একটা চিকিৎসা খুব যে বেশি তা না। তারপরে 4 থেকে যেটা 2 সেটা ভিজিবল রেঞ্জ, আর 4 থেকে যেটা 3 সেটা কিন্তু আইআর। তার মানে এখানে n1 যেটা তোমার 3 আর n2 যেটা 4, এখান থেকে তুমি ল্যামডা যদি বের করো তাহলে তুমি এটার ক্ষেত্রে আইআর রেডিয়েশন পাবা, যেটা চিকিৎসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, ব্যথা উপশমের ক্ষেত্রে, রক্তনালীর প্রসারণের ক্ষেত্রে, ধমনী শিরার প্রসারণের ক্ষেত্রে, ফার আয়ার দিয়ে তোমার ব্যথা কমানো হয়, তারপর তোমার নিয়ার আয়ার দিয়ে রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা হয়, এক্সেট্রা। ঠিক আছে, তারপরে হচ্ছে 2025-এর প্রশ্নটা দেখো, হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন উচ্চত শক্তি স্তর হতে নিম্ন শক্তির ধাপান্তর করে ব্র্যাকেট মানে কি n1 কত 4, দ্বিতীয় লাইন পাওয়া যায়। দ্বিতীয় লাইন মানে কি 4 এর সাথে 2 যোগ দাও 6, মানে 6 থেকে 4-এ পড়লো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, করলা, ল্যামডা বের করলে এটা হচ্ছে কত n1 এখানে কত 4, n2 কত এখানে 6। আর তাহলে এটা আসবে কি আইআর আসবে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা, হ্যাঁ যাবে, আইআর রশ্মি যেহেতু আসবে। এখানে হচ্ছে সি এবং ডি স্তরের হবে আর কি, স্তরের ইলেকট্রনের মধ্যে কোনটি স্থানের জন্য আসমানি রং একটা ভিজিবল রেঞ্জ হয়, n1 তুমি 2 ধরবা, তাহলে সি এর ক্ষেত্রে n2 একবার 3 ধরে করবা আর n2 আরেকবার 4 ধরে করবা। উভয় ইলেকট্রনের স্থানান্তরের জন্য প্রাপ্ত বর্ণজাল টাকা, ওইটা ঢাকা বোর্ডের রিপিট কোশ্চেন, পারা যাবে, তরঙ্গ দৈর্ঘ্যে পারা যাবে, সেম কোশ্চেন। 5 থেকে 3-এ কক্ষপথে বর্ণালীর প্রয়োগ দেখো, 5 থেকে 3 যদি হয়, 5 থেকে 3 মানে কি আইআর হবে, আইআরও যে বর্ণালীর প্রয়োগ যেটা চিকিৎসার ক্ষেত্রে করা হয়। দেখো এখানে হিলিয়াম 1+ দেওয়া, মানে প্রোটন কিন্তু 2টা, খেয়াল করো। সি কক্ষপথ হতে বি কক্ষপথে ধাপান্তর করলে শক্তি নির্ণয় করো। তাহলে এখানে শক্তি তো নির্ণয় করতে পারবা, ওটা তো আগেরটাই যেটা আমরা করছিলাম 1/n1² মাইনাস 1/n2, কিন্তু এবার z² থাকবে কেন, বিকজ দিস ইজ বেরিলিয়াম, হিলিয়াম 1+, এটা কিন্তু হিলিয়াম দেওয়া। তাহলে এখানে এটা 6 পয়েন্ট, এটা জুল ইন্টু সেকেন্ড এককে, এটা মিটার পার সেকেন্ড এককে, এটা কিন্তু মিটার ইনভার্সে রাখতে হবে। মিটার ইনভার্স কোনটা, 109, 6, 7, 8 ইন্টু 10⁻², খেয়াল করবা। এটা কোনটা, সি কক্ষপথ বি মানে কি n1 কত 2, n2 কত 3, সি হতে বি।
আর জেড কত, 2 স্কোয়ার, জেড কত এখানে 2। অসীম দূরত্ব হতে ইলেকট্রন বি শেলে নেমে আসলে বিকিরণ শক্তি দৃশ্যমান হবে কিনা, দৃশ্যমান হবে কিনা তোমাকে ল্যামডা বের করতে হবে। তা আর এইচ বসাবা, বি মানে কি 2 স্কোয়ার, এটা অসীম স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, আর এইচ থাকুক 1/4 মাইনাস 0 হয়ে গেল ইন্টু 4, 4 কাটা গেলে আর এইচ থাকলো। সো 1/ল্যামডাকে আমি যদি ল্যামডা লিখি 1/RH, যেটা অ্যাকচুয়ালি আসবে কোনটা, ইউভি রেঞ্জে আসবে, দৃশ্যমান হয় না। তাছাড়া আজকে এই পর্যন্ত থাক, আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, এইভাবে হাইড্রোজেন মডেলে শেষ করলাম। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আর ভালোভাবে পড়াশোনা করো, প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ দেখব।